সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, যারা যারা আমাদের সাথে এর মধ্যে জয়েন করে ফেলেছো। সো আজকে তো হচ্ছে তোমরা যারা এইচএসসি 22 ব্যাচ, তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে সবাইকে অনেক অনেক অভিনন্দন, যারা আশানুরূপ রেজাল্ট করতে পেরেছো। এবং যারা হচ্ছে এখন পর্যন্ত আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই, তাদেরকে একটু অভিনন্দন দিয়ে নিই। কারণ কেন অভিনন্দন দিচ্ছি সেটা হচ্ছে, তোমরা আজকে যখন আমরা কথাবার্তাগুলো বলবো, বা আমাদের সাথে হচ্ছে আজকে রাতুল ভাইয়া থাকবেন, সোহাগ ভাইয়া থাকবেন, একটু পরে যখন ভাইয়েরা কথাগুলো বলবেন, আশা করি তোমরা বুঝতে পারবা যে রেজাল্ট তো একটা দিলো, বাট এখান থেকে আসলে আমাদের গোলটা কিরকম হবে, বা আলটিমেটলি এই যে 2 মাস 3 মাস পর বিভিন্ন যে ভর্তি পরীক্ষা সব মিলে তুমি নিজেকে কোন অবস্থায় দেখতে চাও, বা কতটুকু অবস্থায় তুমি দেখবা, এই সব কিছুর উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, এই জন্যই কথাটা বলা। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি অনেকে জয়েন করে ফেলেছো। আর হচ্ছে তোমাদের যেসব বন্ধুরা আজকের সেমিনারটা অংশগ্রহণ করতে চায়, বা যাদের হচ্ছে রেজাল্ট নিয়ে এই যে কথাবার্তাগুলো আমাদের যেহেতু অনেক ইফেক্টিভ হবে, শোনার প্রয়োজন বলে তুমি মনে করো, একটু তাদের সাথে হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, ইনবক্সে লিঙ্কটা দিয়ে দাও, বা হচ্ছে কমেন্টে মেনশন করে দাও, যেভাবে তোমার সুবিধা। ওকে। সো আমি হচ্ছে প্রথমে রাতুল ভাইকে একটু রিকোয়েস্ট করব যে ওদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দীপ্র। আজকে তো সবার রেজাল্ট দিল এবং আজকে ফেসবুকে আমি একবার ঢুকেছিলাম, তখন দেখলাম সবার রেজাল্টের পোস্ট দিয়ে ভরা এবং সবাই সবার হচ্ছে ভালো রেজাল্ট গুলো শেয়ার করছে, আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে। তো দেখে খুবই ভালো লাগলো। কারণ আহ, এইবার যারা হচ্ছে এখন রেজাল্টটা হাতে পেলো, ওরা কিন্তু জার্নিটা শুরু করেছিল অনেক আগে। মানে 2020-এ, তখন হচ্ছে কোভিড এর মধ্যে সবকিছু বন্ধ, ক্লাস টাস হচ্ছিল না। সো ওর মধ্যে শুরু করে ওরা হচ্ছে একটা লম্বা সময় পার করেছে এবং শেষ পর্যন্ত ওদের যে পরিশ্রমের ফসল, সেটা হচ্ছে ওরা হাতে পেয়েছে। তো এই জার্নিটুকুতে যারা সিনসিয়ার ছিল বা পরিশ্রমী ছিল, তারা তো তাদের যোগ্য ফলাফলটা পেয়েছেই। তো এর মধ্যে অনেকের হয়তো আবার হচ্ছে মনটন একটু খারাপ, হয়তো আশানুরূপ রেজাল্ট হয়নি। তো দুই দলকে নিয়েই হচ্ছে আমি কিছু কথা বলবো। মানে সবকিছুরই তো একটা ফ্লিপ সাইড থাকে, একটা সামনের সাইড থাকে, একটা হয়তো উল্টো সাইড থাকে। তো যারা হচ্ছে আজকে তোমাদের পরিশ্রমের ফসলটা পেয়েছো এবং তোমাদের যে রেজাল্টটা হাতে পেয়েছো, হয়তো অনেক নাম্বার পেয়েছো, A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো, সো তোমরা আনন্দিত। আবার যারা হচ্ছে পায়নি, তারা হয়তো একটু ব্যথিত যে না পেলাম না। হয়তো অনেকে এখন রিফ্লেক্ট করছো যে হয়তো আমার ইনাফ চেষ্টা ছিল না বা ইনাফ পরিশ্রম ছিল না, এই জন্য হয়তো আমি পাইনি। তবে এটাও লাইফের একটা পার্ট। তুমি রিওয়ার্ড যেটা পাচ্ছ, এটাও পার্ট অফ লাইফ। আবার তুমি যেটা হচ্ছে একটু পিছিয়ে পড়েছো, সেটাও পার্ট অফ লাইফ। বাট কোনটাই হচ্ছে এন্ড অফ লাইফ না। সো এই জিনিসটা আমি সবাইকে একটু খেয়াল করতে বলবো, যে আনন্দের আতিশয্যে কেউ আবার হচ্ছে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যেও না। কারণ সামনে তোমার আরো বড় একটা জার্নি, আরো বড় একটা হচ্ছে প্রতিবন্ধকতা তোমার সামনে এসে উপস্থিত হবে। আর যারা হচ্ছে একটু খারাপ করেছো, তারা আবার হচ্ছে এটা ভেবো না যে এর এর মাধ্যমেই হচ্ছে তোমার এই জার্নিটা শেষ। সেটা মোটেও না। যেমন আমার নিজের কথা যদি শেয়ার করি, আমার হচ্ছে এইচএসসি রেজাল্ট যখন দিলেও দেখলাম সবাই হচ্ছে গোল্ডেন A+ পেয়েছে, আমি কিন্তু পাইনি। সো আমার হচ্ছে বাংলায় মিস গিয়েছিল। তোমাদের হয়তো অনেকে আমাকে কমেন্টে বলতে পারবে যে হ্যাঁ ভাই, আমারও হচ্ছে বাংলায় মিস গিয়েছে। সো তখন মন টন খুব খারাপ। তো তখন হচ্ছে গেলাম সোহাগ ভাইয়ের কাছে। ভাইয়া একটু পরেই ও ভাইয়া অলরেডি জয়েন করেছেন, তোমাদের সাথে একটু পরেই কথা বলবেন। তো ভাইয়া আমাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন যে দেখো, বাংলায় A+ না পেলে আসলে কিছু হয় না, খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, এরকম এরকম। তো আমার তো হেভি মন খারাপ যে না, বাংলা আমি এত ভালো পরীক্ষা দিলাম, সবকিছু কমন, এত বেশি বেশি করে লিখলাম, এতগুলো লুজ নিলাম, তারপরে হচ্ছে বাংলায় A+ পেলাম না। তো আমার জন্য মেনে নেওয়া খুব কষ্টকর ছিল। কিন্তু ভাইয়ার কথাগুলো আবার খুব ইফেক্টিভ ছিল, যে এখন যা হওয়ার তো হয়ে গেল, এখন আমি কি এটা চেঞ্জ করতে পারবো? আমার তো এই ক্ষমতা নাই যে আমি হচ্ছে সময়ের পিছনে গিয়ে আবার অন্য কিছু একটা করব যাতে রেজাল্টটা ডিফারেন্ট আসে। সো যেটা চলে গেল চলে গেল, এটা নিয়ে আমি যদি এখন আর একটা মিনিট সময় নষ্ট করি, এই একটা মিনিটই হচ্ছে আমি আর ফেরত পাবো না, ওইটাও অতীতে চলে যাবে। সো আমার এখন কি করতে হবে? সামনে ফোকাস করতে হবে, যেটা টার্গেট, সেই টার্গেটের দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। আর সেই টার্গেটের দিকে লক্ষ্য রেখে আমার দিক থেকে যে মোস্ট সিনসিয়ার ইফোর্ট, সেটাই আমাকে দিতে হবে। সো এই কথাটুকু বললাম এই কারণে, যে যারা হয়তো ভাবছো যে হয়তো আমার পয়েন্টস একটু কম এসছে বা মার্কস একটু কম এসছে, সো এটা নিয়ে এখন আর টেনশন করে লাভ নেই। আর উল্টা দিকে যাদের হচ্ছে খুব ভালো নাম্বার এসছে, ভালো রেজাল্ট এসছে, সবাই ডেফিনেটলি আগে শুক্রিয়া আদায় করবে যে না, তোমার ভাগ্যে তো এর চেয়ে খারাপ কিছু হতে পারতো, বাট তুমি ভালোটাই পেয়েছো। সো সেই আনন্দটা তো সবার সাথে ভাগাভাগি করে নিবেই। বাট কেয়ারলেস যাতে আমরা হয়ে না যাই, এরপরে পরবর্তী জার্নিটাতে আমরা কেয়ারলেস না হয়ে বরং আরো শক্তভাবে যাতে জিনিসটাকে ধরতে পারি। তো আম, আমি একটু চেক করে নেই ভাই আমাদের সাথে এখন জয়েন করতে পারবেন কিনা।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তীব্র জ্যামে আটকা পড়ছি, গাড়ির মধ্যেই গাড়ির লাইট অন করে ঢুকছি আর কি। তো নেটও ফ্ল্যাকচুয়েট করতেছে, 3G 4G। তো তোমরা কিছুক্ষণ আরো চালাও দেখি, বাট একদম স্টাক হয়ে আছি, আধা ঘন্টা ইনশাল্লাহ ধরে ভাইয়া, প্রায় একই জায়গায় আছি। ইনশাল্লাহ ভাইয়া, ওকে আমরা আশা করবো আচ্ছা, আপনি আমি খুব রাতুল, তাড়াতাড়ি এই যে আমাদের সাথে আমাদের জয়েন করতে পারবেন। পার্টিসিপেন্টস নাম্বার, জাস্ট আমাদের প্যানেলিস্টের নাম্বার দেখাচ্ছে। ও আচ্ছা, এটা ফেসবুকে লাইভ করা হচ্ছে না? জি ভাইয়া, লাইভ করা ও হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুমে না, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। জি ভাইয়া। তো আমরা আশা করবো ভাইয়া খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন। তো আমি আহ, একটু দীপ্রর কাছে যাচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। যে দীপ্র, তোমার যেদিন রেজাল্ট দিয়েছিল এইচএসসির, তো সেদিনকার হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমাদের সবার সাথে একটু শেয়ার করতে পারো, হয়তো আমাদের অনেকের সাথে আজকে মিলে যাবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। রেজাল্টের ব্যাপারটা যেটা ভাইয়া, খুব স্বাভাবিকভাবে রেজাল্টের মানে ওরা এই কয়দিন, স্পেশালি গত এক সপ্তাহ বা কালকে রাত বা আজকের দিন, এটা সবারই কিন্তু মিলে এক্সপিরিয়েন্স গুলা। হয়তো হচ্ছে একটা ওভারঅল টেনশনের মধ্যে যেটা থাকা হয় যে আমার রেজাল্টটা কেমন হবে বা কি হবে, এবং ওই কয়েকদিনে কিন্তু ওভারঅল প্রিপারেশনটাও একটু হ্যাম্পার হয়, অ্যাডমিশনের প্রিপারেশনটা। আমি একটু আর কি ওই জায়গাটাতে বেশি ফোকাস দিতে যাচ্ছি, কারণ এইচএসসি রেজাল্ট যেটা, সেটা তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে। সেটা আর কি পাস্ট টেন্স, এই মুহূর্তে কিছু করার নাই সেটা। রেজাল্ট যা আসছে সেটা আলটিমেটলি মেনে নিতেই হবে। হয়তো মন মতো হয়েছে কারো কারো, কারো কারো মন মতো হয় নাই। কিছু তো আমাদের মানে হার্ট ব্রেক হবেই। সবাই যে এই সিচুয়েশনে সেই আমরা উইনার হয়ে যাব বা গেইনার হয়ে যাব এরকম না ব্যাপারটা। বাট আলটিমেটলি যেটা বারবার একটু ফোকাস দিতে যাচ্ছে, যে অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা। এখন তো অ্যাডমিশন টেস্ট গুলো হচ্ছে এত র্যাপিডলি হয়ে যাচ্ছে, যে আসলে ওই যে আমি চিন্তা করব যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, তারপর আমি একটা ডিসিশন নিব, ওই স্কোপটাও পাওয়া যায় না, এমন একটা অবস্থা। আমাদের সময় যদিও হচ্ছে আরেকটু টাইম পাওয়া যেত এরকম। এখন আবার ওই যে, যেহেতু ওদের বোর্ড পরীক্ষাটাই লেট করে হয়েছে, এই জন্য বোর্ড পরীক্ষার পরে অ্যাডমিশন টেস্ট গুলা নিতে খুব একটা দেরি করে না। সো ওই তো যেটা বললাম ভাইয়া, যে ফার্স্টে তো হচ্ছে ওই যে আগের রাতের এক্সপিরিয়েন্সটা বা যেদিন রেজাল্ট দিল সেদিন এক্সপিরিয়েন্সটা অনেক টেনশনের মধ্যে যায়। কিন্তু মাথায় এটা ছিল যে আচ্ছা, আমার এরপরের টার্গেটটা কি। আমার ক্ষেত্রে ফরচুনেটলি ওই যে বুয়েটের যতটুকু রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী রেজাল্ট আসছে, এই জন্য সমস্যা হয় নাই। ওই এক্সট্রা টেনশনটা হয়তো নিতে হয় নাই। কিন্তু ভাই ওদের কথা যদি বলি, এই যে আজকেই কিন্তু কিছুক্ষণ আগেই এমআইসির যে সার্কুলার সেটা দিয়ে দিল। পরীক্ষা রাইট। কিন্তু হচ্ছে 18 মার্চে। তারপর হ্যাঁ, হ্যাঁ। মেডিকেলেরটা তো আমরা আগে থেকেই জানি, মেডিকেলের পরীক্ষাটা হচ্ছে 10 মার্চে হবে। এইভাবে কিন্তু এই যে পরীক্ষাগুলা, দেখা যাচ্ছে আজকে বোর্ড পরীক্ষার রেজাল্টের ঠিক 1 মাসের মধ্যে মেডিকেলের পরীক্ষা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এমআইএসটিটা 1 মাসের থেকে একটু কয়েকদিন বেশি এরকম টাইমে হয়ে যাচ্ছে। সো এই স্কোপটাই কিন্তু নাই যে আচ্ছা আমার রেজাল্ট একটু মানে খারাপ আসলো বা মন মতো আসলো না, কোন একটা সাবজেক্টে প্লাস পাওয়ার কথা সেটা আসলো না, বা আমি ওভারঅল জিপিএ 5 এক্সপেক্ট করছিলাম, এখন হয়তো 4 পয়েন্ট সামথিং আসছে। এই যে এই সিচুয়েশনটা নিয়ে আমি ভাবতে ভাবতে, যে একটু যে কয়েকদিন হচ্ছে মানে কয়েকটা মুহূর্ত বা কয়েকটা টাইম একটু দুঃখ করব বা হচ্ছে মন খারাপ করে বসে থাকবো, সেই স্কোপটাও কিন্তু নাই। কারণ হচ্ছে দিন শেষে অ্যাডমিশন টেস্টে কিন্তু আসল জিনিস যেটা ম্যাটার করে। হ্যাঁ, একটু লস এই দিক দিয়ে হয়ে যেতে পারে, যে আমি যদি এতদিন ধরে যেটার প্রিপারেশন নিয়ে আসছি, সেই হচ্ছে আমাদের বোর্ড এক্সামের পর থেকে, সেটা যদি এক্সামই না দিতে পারি, সেটা ডেফিনেটলি একটা হার্মফুল ব্যাপার হচ্ছে, যে হ্যাঁ, মন খারাপ হবে। কিন্তু যেগুলা এক্সাম দেওয়ার অপরচুনিটি আছে, সেটা যদি আমি 10 তারিখ থেকে মেডিকেলের পরীক্ষাটাও ধরি, অনেকে আমাদের সাথে আজকে অডিয়েন্স আছে যারা মেডিকেলের জন্য ডেডিকেটলি প্রিপারেশন নিয়েছে। তারপর রাইট। অনেকে এরকমও আছে যে যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নিয়েছে। কিন্তু 10 তারিখের পরীক্ষাটা যেহেতু ভাইয়া ওই প্রথম অ্যাডমিশন টেস্ট, সেটা কিন্তু সবাই দিবে। মেডিকেল পরীক্ষা কিন্তু যে যে প্রিপারেশনই নেয় সবাই কিন্তু দেয়। সো এই জন্য যেটা বললাম, যে 1 মাসের মধ্যেই কিন্তু একদম প্রথম একটা ভর্তি পরীক্ষা, যেটা ভর্তি যুদ্ধ যেটাকে বলে আর কি এখনকার টার্ম অনুযায়ী, যেটা এত মানুষ হচ্ছে একসাথে পার্টিসিপেট করবে। তো আমার মনে হয় যে ভাইয়া ফোকাসটা ওই জায়গায় ওদের বেশি দেওয়া উচিত। যে আমার হচ্ছে রেজাল্ট আপাতত যেটা আসছে, আমি তো এখন চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, খাতা চ্যালেঞ্জ করে রাখা যায়, যদি সেটা থেকে কোনো আউটকাম আসে সেটা আসতে পারে। বাট ফোকাস করা উচিত, আচ্ছা ঠিক আছে 10 তারিখে পরীক্ষা দিলে সেটার জন্য এখন কিভাবে পড়বো, 18 তারিখে এমএসসি পরীক্ষাটা দিলে সেটার জন্য এখন কিভাবে পড়বো, যে সার্কুলারটা দেখা উচিত। আর আরেকটা যেটা কাজ করতে পারে, অনেকের দেখলাম আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে অনেক কোয়েরি আসতেছে যে ভাই আমার রেজাল্ট এত, আমি কি অমুক জায়গায় পরীক্ষা দিতে পারবো নাকি পারবো না, এই টাইপের বিভিন্ন হ্যাঁ, ধরনের কোয়েশ্চেন আসতেছে। তো এটা কিন্তু ভাই খুব সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে আমাদের যেই তথ্য কণিকা আছে যেটা, সেটা কিন্তু খুব সুন্দর মতো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট গুলা বিগত বছরে ছিল, জাস্ট লাস্ট ইয়ারে যেটা ছিল সেটা কিন্তু দেওয়া আছে। আর মোটামুটি কিন্তু লাস্ট ইয়ারেরটা দেখলে একটা ধারণা পাওয়া যায়। যেমন ওরা অনেকেই হচ্ছে নাম্বার দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই আমার নাম্বার এত আসছে পিসিএম এ, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, হ্যাঁ। আমি কি হ্যাঁ, এক্সাম দিতে পারবো নাকি। তো সবার জন্য এই কথাটা বলা, এটা কিন্তু ভাই এখন বলা সম্ভব না। কেউই তোমাকে এখন এটা বলতে পারবে না। সো
এইগুলোর উপর ধারণা করে যে ভাইয়া 90% থাকতে হবে, 95% থাকতে হবে, এগুলোর উপর আগে থেকে ধারণা করে কিন্তু কোনো লাভ নাই। কারণ কি, রাইট। একে তো হচ্ছে গত বছরের যে সার্কুলারটা, সেটা হচ্ছে স্পেশালি বুয়েটেরটা যদি বলি, ওদের কিন্তু ওই যে কারো কারো ম্যাথ পরীক্ষা হয়েছে, কারো কারো ম্যাথ পরীক্ষা হয় নাই। সো ওই অনুযায়ী কিন্তু সার্কুলারটা ওভাবেই হচ্ছে মার্কসটা চাওয়া হয়েছিল। ফিজিক্স কেমিস্ট্রির মার্কস চাওয়া হয়েছিল আলাদা, 93% অলমোস্ট, আর হচ্ছে ম্যাথেরটা আলাদা ওরকম ছিল। সো এবার কিন্তু তোমরা যেহেতু সবগুলা বিষয়ের পরীক্ষা সবাই দিয়েছো, এই জন্য এবারের সার্কুলারটা কিন্তু বুয়েট হচ্ছে তোমাদের রেজাল্ট দেখবে, বা যে কোনো ইউনিভার্সিটি তোমাদের ওভারঅল রেজাল্টটা দেখবে, সেটা যাচাই করবে এবং সেই অনুযায়ী তাদের সার্কুলারটা দিবে। বাট হ্যাঁ, তুমি একটা ধারণা নিতে পারো। যেমন আমরা দেখলাম যে কেউ কেউ জিজ্ঞেস করতেছে যে বুয়েটের জন্য কি ইংলিশে A+ থাকা লাগবে নাকি। আমরা বলতে পারি হয়তো এটা লাগবে না, কারণ গত 2-3 বছর ধরে বুয়েট হচ্ছে এইচএসসি তে ইংলিশের যে A+টা সেটা চায় নাই। এটা আমরা বলতে পারি, এরকম ধারণা করতে পারি। বা হচ্ছে সিকে রুয়েটের কথা যদি বলো, ইঞ্জিনিয়ারিং বুঝছো যেটা, সেটা হচ্ছে তোমার মিনিমাম চায়, মিনিমাম হচ্ছে জিপিএ 4 চায়, বা হচ্ছে কোনো কোনো বার জিপিএ 5ও চায়, এভাবে আর কি চায়। তো সেটা থেকে তুমি একটা জাস্ট আইডিয়া করতে পারো। বাট ওভারঅল এখন কোনো অ্যাজাম্পশনে যাওয়ার দরকার নেই। এটা আমি বলি, রাতুল ভাইয়া বলুক, বা যে কেউই আমরা বলি না কেন, আমরা জাস্ট একটা ধারণা করতে পারি। কিন্তু সেই ধারণা নিয়ে যদি তুমি এখন থেকে ওই যে যেটা বললাম না, সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে প্রিপারেশন হ্যাম্পার হওয়া। মানে হ্যাঁ, রেজাল্ট আমার ভালো হয়েছে, হয়তো আজকে দিনটা একটু মানে এরকম সেলিব্রেট করবো। ধারণার খারাপ দিকটা কি, যে একটা বায়াস তৈরি হয়। সো এখন তুমি আমি যত কথাই বলি না কেন, বা তুমি আন্দাজ করে যাই চিন্তা করো না কেন, রিয়েলিটি তার থেকে ডিফারেন্ট হতে পারে। সো এই যে তুমি হচ্ছে চিন্তা করে সময় নষ্ট করলা, জনে জনে জিজ্ঞেস করে সময় নষ্ট করলা, কিংবা একটা তোমার বায়াস ক্রিয়েট হলো, সেখান থেকে যখন তোমার অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, সরে যাবে, তখন আবার তুমি আরেকটা ধাক্কা খাবা। সো এই কাজগুলো হচ্ছে করবা না। আর দীপ্র, কথা বলতে বলতে আমি সবার কমেন্ট গুলো দেখছিলাম। সো এখানে সবাই মানে অনেক রকম কমেন্ট আছে এখন, মানে মিক্সড কমেন্টস। অনেকে হচ্ছে নাম্বার কম পেয়েছে। আমি একজনকে পার্টিকুলার দেখতে পাচ্ছি, বলেছে যে ভাই আমার পয়েন্টস কম এসছে, বাট দ্যাটস ইট, আমি যতটুকু পরিশ্রম করেছিলাম আমি এক্স্যাক্টলি সেরকমই রেজাল্টটা আসলে পেয়েছি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আত্মীয় স্বজন ফোন দিয়ে ঝালাপালা করে ফেলছে। সো এটা কিন্তু হচ্ছে তোমাকে এখন বুঝতে হবে যে তুমি কোন কথাটা হচ্ছে কানে নিবা আর কোন কথাটা নিবা না। তো এখন তোমাকে অনেকেই হচ্ছে অনেক রকম কথাবার্তা বলবে, বা হয়তো তোমার সাথে একটু গ্লোটিং করবে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে একদমই পাত্তা দেওয়া যাবে না, আইজ ফরওয়ার্ড। আর অনেকে লিখেছে যে ভাই আপনারা তো বুয়েটে চান্স পেয়েছেন, এই জন্য এখন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছেন যে A+ পান নাই, তাতেও কিছু হয় নাই এরকম। তো আমাদের পরিস্থিতিতে পড়লে হয়তো বুঝতেন। তো ঠিক আছে, কথাটা কিছুটা সত্যি, বাট তার চেয়েও সত্যি কথা হচ্ছে যে ওইখানে কি আসলে আমরা থেমে থাকতাম বা পড়াশোনা কি আসলে ছেড়ে দিতাম? মোটেই না। সামনে যা ছিল ওইটাতেই তো আসলে ফোকাস করতাম, দেন সেইখান থেকে বেস্ট আউটকাম যেটা বের করে নিয়ে আসা সম্ভব সেটাই করতাম। তো তোমাদের জন্য আসলে হচ্ছে হার্টফেল্ট সাজেশন যেটা, সেটা আসলে এক্স্যাক্টলি তাই। যাদের হচ্ছে খারাপ এসছে, পিছনে তাকানোর আসলে কোনো সুযোগ নাই। তোমার টাইম নষ্ট, এনার্জি নষ্ট, সবকিছু নষ্ট হবে। তুমি বরং সামনে তাকাও এবং এখান থেকে ফোকাস করার চেষ্টা করো। পার্টিকুলারলি অনেকে এই, আমি দেখতে পাচ্ছি কমেন্টে জানতে চেয়েছে যে ভাইয়া মেডিকেল এক্সাম তো একদম দরজার কাছে চলে এসছে, সো একদমই অল্প সময় বাকি আছে, কিন্তু এখনো আমার প্রিপারেশন হচ্ছে মনোমতো হয়নি, কিংবা হচ্ছে আপ টু দ্য মার্ক হয়নি, সো কি করব? তো আমি বলবো যে আসলে তোমার যদি আরো এক এক মাস কেন, আরো 2 মাস 3 মাস সময়ও দেওয়া হয়, তারপরেও লাস্ট মোমেন্টে এসে তোমার মনে হবে যে তোমার প্রিপারেশন মন মতো হয়নি। কারণ এই স্যাটিসফ্যাকশনটা আসলে নর্মালি আসে না, তুমি যতই পড়াশোনা করো না কেন। তুমি এর মধ্যে তোমার যে অ্যালোকেটেড টাইম, তার মধ্যে বেস্ট যে ইফোর্টটা দিতে পারো সেটাই তুমি দাও। দরকার হলে এখন তুমি আরো ডিস্ট্রাকশন কমিয়ে ফেলো, আরো হচ্ছে তোমার যা যা যেগুলো তোমাকে ডিস্টার্ব করতে পারে সেগুলো তুমি কমিয়ে ফেলো। এভরি টাস্ক তোমার সামনে আসলে তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে এটা কি আমাকে আমার গোলের দিকে এগিয়ে দিবে, নাকি এটা আমার গোল থেকে আমাকে বিচ্যুত করবে। এই প্রশ্নটা দিয়ে তুমি ফিল্টার করে ফেলো যে এখন কি আমার এই কাজটা করা উচিত নাকি উচিত না। তুমি তোমার এভরিডে লাইফের কাজগুলোকেই একবার ফিল্টার করে দেখো কি পরিমাণ তোমার চেঞ্জ হয়। আর অনেকে বলেছো যে ভাইয়া রেজাল্ট ভালো এসছে, সবাইকে অভিনন্দন যাদের রেজাল্ট ভালো এসছে। আর অনেকে হচ্ছে নাম্বার সহ দিয়ে দিচ্ছ। সো কয়েকজন দেখলাম হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিয়েছো। পাবলিকলি এই কাজটা করবে না প্লিজ, এই জিনিসটা হচ্ছে অনেক সময় ঝামেলা হতে পারে বা কোনো সমস্যা হলে হতেও পারে। সো এটা না করার অনুরোধ রইলো সবার প্রতি। আর যারা নাম্বার দিয়েছো, অনেকে ভালো নাম্বার পেয়েছে, এবং আমি খুবই অবাক হচ্ছি, অনেকে প্রায় ফুল মার্কও পেয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে 199 করেও 2 পেপারে পেয়েছো অনেকে। সো সবাইকে অনেক অভিনন্দন। তো এই জিনিসটা বলছিলাম এই কারণে যে এখন তোমার যে কাজটা করা উচিত আর যে কাজটা করা উচিত না, উচিত না যেটা, সেটা হচ্ছে যে সমস্ত তিরস্কার প্রশংসা এগুলো এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিবা। বিকজ এগুলো তুমি যত শুনবা, এগুলোর সাগরে তুমি ভাসতে থাকবা। অনেক প্রশংসা করলেও সেটা তোমার জন্য বিপদ, বিকজ তুমি হয়তো ওভার কনফিডেন্ট হয়ে যাবা। আবার তিরস্কার শুনতে শুনতেও তোমার হয়তো মনোবল ভেঙে যেতে পারে। সো সেটাও আসলে করা যাবে না।
যেটা করতে হবে সেটা হচ্ছে এখন যা তোমার রেজাল্ট আসলো, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা আগে মন থেকে মেনে নাও। শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ ঠিক আছে, এইটুকু রেজাল্ট হয়েছে, এর চেয়ে তো খারাপও হতে পারতো। বা অনেক সময় খাতা দেখার ভুল হয়, খাতা হারিয়ে যায়, অনেক রকম দুর্ঘটনা কিন্তু অনেক সময় ঘটতে পারে, সেটা যে তোমার সাথে ঘটে নাই, তুমি তো রেজাল্টটা সুন্দর মতো পেয়েছো। এবার তুমি এখন চিন্তা করো ঠান্ডা মাথায় যে নেক্সট তোমার টার্গেট পর্যন্ত, যা তুমি টার্গেট করেছো সেখানে পৌঁছাতে গেলে তোমার কোন কোন জায়গায় এখন নজর দিতে হবে, কোন কোন জায়গায় হচ্ছে তোমার এক্সট্রা এফোর্ট দিতে হবে, এক্সট্রা মাইল যেতে হবে। সো এটা হচ্ছে সাজেশন। ভাইয়া, আমাদের সাথে কি এখন কথা বলতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আমি তো মানে ঢুকেই আছি। তো হয়তো হতে পারে যে মাঝে মাঝে আমার কথা একটু কেটে কেটে যেতে পারে, যেহেতু আমরা খুব রাস্তায় আছি। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি এখন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো আহ, প্রথমত হচ্ছে যে হিলটন থেকে ঢুকেছি আমি, ফেসবুক নাই। দ্যাটস ওয়াই আমি স্টুডেন্টদের রিয়াকশন বা কিছু দেখতে পাচ্ছি না। তো তোমরা আমার পক্ষ হয়ে আমি হয়তো কিছু কোয়েশ্চেন করব, ওরা চ্যাট বক্সে অ্যান্সার ট্যান্সার দিবে। তো সেখান থেকে ধারণা করে আমাকে একটু ফিডব্যাক দিও। আর ওইখানে ওদের কি কি কোয়েশ্চেন আছে ওগুলো একটু দেখে দেখে আমাকে একটু সাপ্লাই করো চ্যাট বক্সে। তো আমি ট্রাই করবো ওগুলোকে অ্যাড্রেস করার জন্য। হুম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট যারা তোমরা শুনছো, হয়তো কিছু প্যারেন্টসও থাকতে পারে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। তো যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অভিনন্দন, যারা খারাপ রেজাল্ট করেছে তাদেরকে তিরস্কার। এটা শুনে অনেকে হার্ট ব্রেক হইতে পারে যে এতক্ষণ রাতুল এবং ইয়ে এত সুন্দর সুন্দর কথা বললো, বা মন খারাপের কিছু নাই, আমি বলছি তিরস্কার। তো তিরস্কার অভিনন্দন দুইটাই দেওয়া যেতে পারে যারা হচ্ছে রেজাল্ট আপ টু দা মার্ক হয় নাই। ডিপেন্ড করবে এটা। আমি কিন্তু এখানে রাতুল্লাহ যা বললো অনেক কিছু এখন আমি কন্ট্রাডিক্ট করবো। হ্যাঁ, মানে ওরা যা বলছে সাথে সাথে সব সম্মতি দিব না আর কি। কারণ আমাকে আগে জিনিসটার গভীরে যেতে হবে। তো আমি গভীরে যাওয়ার জন্য আমি বলেছি যে যাদের রেজাল্ট আপ টু দা মার্ক হয় নাই তাদেরকে আমি তিরস্কারও দিতে পারি, অভিনন্দনও দিতে পারি। এটা দুইটাই হইতে পারে, এটা শর্ত সাপেক্ষ। শর্তটা একটু ডিসক্লোজ করা দরকার। শর্তটা ডিসক্লোজ করার জন্য আমাকে ওদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করতে হবে। সেটা হলো যে তোমরা যারা এখন আমাকে শুনছো, তো তোমরা আমাকে আগে বলো যে তোমাদের মধ্যে কারা কারা মনে করো যে যে রেজাল্টটা আসছে এটা আমি ডিজার্ভ করি। ডিজার্ভ করি না আবার দুই মানে ভাবে হইতে পারে, তুমি কমেন্টে সেটা সহ হুম। উল্লেখ করবে। একটা হচ্ছে তুমি যেরকম পড়ালেখা করছো তাতে এটা ডিজার্ভ করি না, আর একটা হচ্ছে যেরকম পরীক্ষা দিছি তাতে ডিজার্ভ করি না। কারণ এমন হইতে পারে পড়ালেখা ফাঁকিবাজি করে করছো, বাট পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে কমন টমন বা সোজা, তো পরীক্ষাটা ভালো দিছিলা, সেই হিসেবে রেজাল্ট ভালো হওয়ার কথা ছিল। বাট পড়ালেখা যা করছিলা সেই অনুসারে তোমার এর চেয়ে খারাপ রেজাল্ট হওয়ার কথা ছিল, বা এরকমই। তো এটা একটু আমাকে কমেন্ট বক্সে বলো যে তোমাদের, আচ্ছা না, কমেন্ট বক্সে আগে, সরি সরি সরি, কমেন্ট বক্সে আগে তোমরা এটা একটু লেখো। যদিও পোল করতে পারলে ভালো হতো। ফেসবুকে কি পোল করা যায়? না তো বোধহয় না। না, এই লাইভে ভাইয়া করা যাচ্ছে না। আচ্ছা, ওকে। টেকনোলজি সম্পর্কে আইডিয়া কম এখন, যেহেতু ফেসবুক ইউজ করা হয় না অনেকদিন, জানি না যে কি করা যায় যায় না। আচ্ছা, যাই হোক। তো তোমরা তাহলে কমেন্ট বক্সে জাস্ট লেখো, যেখান থেকে আমরা একটা আন্দাজ করে নিব। সেটা হলো যে তোমাদের মধ্যে যারা আজকে সেমিনারটা শুনছো, হুম কারা হুম। কারা রেজাল্ট নিয়ে হ্যাপি, সন্তুষ্ট। তারা লেখো যে ভালো, আলহামদুলিল্লাহ, এরকম। আর কারা যারা যারা সন্তুষ্ট না, যে লেখো ভাই মন মতো হয় নাই, এরকম কিছু একটা লেখো। এটা একটু লেখো, তাহলে আমি ওইখান থেকে ওরা আমাকে একটু বলুক যে রেশিওটা কেমন মনে হচ্ছে। দেখা গেলো পার্টিসিপেন্ট সবাই খুব ভালো রেজাল্ট করছে, সবাই রেজাল্ট নিয়ে হ্যাপি, আমরা অযথাই তোমাদেরকে বলছি ভাই মন খারাপ করো না। তো এখানে তো মন খারাপ করার লোকই নাই, এটা কি এই কথা বলে লাভ কি? এই জন্য আমাকে বোঝা দরকার যে কার সাথে আমরা কাদের সাথে কথা বলতেছি। কি রেসপন্স কি আসা শুরু হয়েছে রাতুল? হ্যাঁ ভাইয়া, রেসপন্স আসতেছে, এখানে আমি দেখতে পাচ্ছি। অনেকে দেখতে বলছে দেখতে যে একটা আন্দাজ করো, দেখি যে পার্সেন্টেজ কেমন কি হতে পারে। ভাইয়া আই ডিজার্ভ বেটার। আর কয়েকজনকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেকে বলতেছে মন মতো হয় নাই। মন মতো হয় নাই এর ভাগটা হচ্ছে এখনো পর্যন্ত একটু বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, দীপ্ররও যদি সিমিলার অবজারভেশন হয় তো তাহলে ঠিক আছে। আর যদি রাতুলের তুলনায় ভিন্ন অবজারভেশন হয় সেটা বলো। না ভাইয়া, মন মতো হয়নি সেটাই বেশি আর কি। মনের মতো হয় নাই বেশি, হার্ট ব্রোকেন। আচ্ছা। মনের মতো হয় না, হার্ট ব্রোকেন অবস্থা, আমি হাসলাম। তাই না? আমি একটু নির্দয় মানুষ। মানুষ আর যখন কারো অনেকে মন খারাপের মতো ঘটনা ঘটে, আর বাদ বাকিরাও গিয়ে এমন মন ভারী করে থাকে তার পাশে গিয়ে এত মানে ডিপ্রেসিং ভয়েসে কথা বলে, তো ওইটা তো আরো মানে ওর মন খারাপ আরো বাড়াই দিবে। তাদের মন খারাপ তাদের সামনে গিয়ে হাসি ফিডব্যাক তামাশা লুপ। করতে হবে, তাই না? তাহলে তাদের মন একটু ভালো হতে পারে। ওয়াই সো সিরিয়াস, তাই না? কি জোকারের একটা ডায়লগ আছে না, ওয়াই সো সিরিয়াস। আচ্ছা।
তো কি হলো জরিপের ফলাফল আন্দাজ? ভাইয়া এখন তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মন মতো হয় নাই। মন মতো হয় না এর সংখ্যা বেশি? কত বেশি হতে পারে? লিস্ট দেখা যাচ্ছে যারা স্যাটিসফাইড তাদের মোটামুটি ডাবল। দীপ্র, তোমার অবজারভেশন কি বলে? জি ভাই, মানে অলমোস্ট 80%ই তো মনে হচ্ছে। And আমার মনে হয় স্পেশালি তারাই আর কি আমাদের আজকের লাইভের অডিয়েন্স, হয়তো তারাই বেশিরভাগ জয়েন করছে যে যারা অ্যাকচুয়ালি আচ্ছা, স্যাটিসফাইড না। হ্যাঁ, যাদের রেজাল্ট ভালো হয়েছে তার হচ্ছে ভাই আর কি, ভাই অভিনন্দন শোনার কি দরকার, বরং যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারাই তো, হ্যাঁ এটা লজিক্যাল যে তারা একটা গাইডলাইন পাওয়ার জন্য হয়তো আসছে। ওকে, ঠিক আছে। তো আমরা এরপরে আমি যেটা করবো, যাদের মন মতো হয় নাই, যে 70 or 80% হোয়াট এভার পার্সেন্টেজ, তারা আমাকে একটু বলো যে তোমরা এখন একটু লেখো যে তুমি কি এই রেজাল্ট, তুমি যেরকম ভাবে পড়ালেখা করেছো বা যেরকম পরীক্ষা দিয়েছো ওর উল্লেখ করে দিও, সেই অনুপাতে তুমি কি এই রেজাল্টটাই ডিজার্ভ করো নাকি এই রেজাল্ট ডিজার্ভ করো না। কি মনে হয়? এটা একটু রেসপন্স করো। বা আমার চেহারার রং ক্রমাগত বদলাচ্ছে। কি রেসপন্স আসতেছে? এখনো আগের রেসপন্স গুলা এসে শেষ হয় নাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন আসা শুরু করছে যে অনেকে বলতেছে যে ভাইয়া ডিজার্ভ করি, অনেকে বলছে এটা ডিজার্ভ করি না, আবার অনেকে বলছে যে এক্সামে মানে ও প্রিপারেশন যেরকম নিয়েছে সেই অনুযায়ী এক্সামটা দিতে পারি নাই। আচ্ছা, তার মানে বলতে হচ্ছে প্রিপারেশন ওয়াইজ ডিজার্ভ করে না। হুম হুম। আর ভাই ওই আর যে একটু, বেশিরভাগই ভাইয়া দেখা যাচ্ছে যে আই ডিজার্ভ বেটার, এই টাইপের কমেন্ট বেশি আসতেছে। আর ওই যে আচ্ছা। অল্পের জন্য আফসোসের পরিমাণটাও একটু বেশি ভাইয়া, যেটা হ্যাঁ ওরা হ্যাঁ, ওই যে মার্কস তিন মেনশন নাম্বারের জন্য করতেছে যে। গোল্ডেন পাইনি, এরকম। হুম, হুম। ঠিক আছে, তাহলে তোমরা আরো দেখতে থাকো, দেখে আমাকে ওভারঅল পরিসংখ্যান সম্পর্কে আর একটু আপডেট করতে পারলে করো। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে যারা মানে পড়ালেখা ভালো মতো করছো এন্ড পরীক্ষাও ভালো মতো দিছো, বাট রেজাল্ট মন মতো হয় নাই, তাদের জন্য আজকে আমার তিরস্কার না, তাদের জন্য আমি ডেফিনেটলি সমব্যথী। ডেফিনেটলি তাদেরকে আমি অভিনন্দনই জানাই, বিকজ ইউ ট্রাইড ইউর বেস্ট। দেন সব সময় মানুষের হাতে রেজাল্ট আসলে কখনোই মানুষের হাতে না, আল্লাহ তাআলার হাতে। কাজে আমরা রেসপন্সিবল ফর আওয়ার এফোর্ট, এবং আমাদের এফোর্ট আসলে কোনোদিনই নষ্ট হয়ে যায় না। কখনো না কখনো, কোনো না কোনো ওয়েতে এটা তোমার কাছে রিটার্ন করবেই। এবং আমরা একটা কথা বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন যার রেজাল্ট খারাপ, সে তো এই কথা ভাই কেমনে হজম করবে, আল্লাহ তাআলা এর মধ্যে আবার কেমনে ভালো রাখছে, তো সেটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। বা তিরস্কারটা কাদের জন্য সেটা একটু বলে ফেলি। তিরস্কারটা তাদের জন্য, সেটা হলো যে যারা তোমরা তাইরে নাইরে করছো, টাইম ইউটিলাইজ করো নাই, সিরিয়াস ছিল না, এন্ড রেজাল্ট খারাপ করছো, আমি কিন্তু তাদেরকে এই কথা বলতে রাজি না, ভাই এগুলো ভুলে যাও, সামনের দিকে তাকাও। আমি বলছিলাম যে রাতুলদের সাথে ডিসএগ্রি করবো, তো এই পয়েন্টে আমি ডিসএগ্রি করি। না, তাদেরকে আগেই সামনের দিকে তাকাইলে হবে না, তাদেরকে আগে একটু থামতে হবে, তাদেরকে আগে একটু পিছনে তাকাইতে হবে। আমি আবার লেট মি রিপিট ইট, যারা তাইরে নাইরে করছো, পড়ালেখা সিরিয়াসলি করো নাই, ফাঁকিবাজি করছো, বিভিন্ন রকম ভাবে সময় নষ্ট করছো, তারা যারা রেজাল্ট খারাপ করছো, তাদেরকে আমি প্রথমত তিরস্কার জানাচ্ছি। এন্ড তাদেরকে আমি আগেই সামনে তাকাইতে না করতেছি, তাদেরকে বলছি তোমরা আগে থামো, থেমে আবার একটু আগে পিছনে তাকাও। ইভেন যারা লিখছো ডিজার্ভ করো না, তারাও একটু পিছনে তাকাইতে পারো। কারণ তুমি হয়তো ধরে নিচ্ছ যে তুমি ডিজার্ভ করো না, বাট হতে পারে তুমি আসলে এটাই ডিজার্ভ করো। তোমার এফোর্টের মধ্যে মেবি যথেষ্ট ঘাটতি ছিল, তুমি হয়তো মনে করে নিচ্ছ মেবি এফোর্ট ওয়াজ ওকে, বাট হয়তো না। কাজে সবাই যদি একটু পিছিয়ে তাকাও, তো সবার জন্যই ভালো, আগে সামনে তাকানোর আগে। কারণ নেড়ারা বারবার বেলতলায় যায়, যদিও প্রবাদে আছে নেড়ারা একবার বেলতলায় যায়, কিন্তু আসলে এই কথা সত্যি না, নেড়ারা বারবার বেলতলায় যায়। এটা একদম স্টুডেন্টরা তো একদম চাক্ষুষ ভাবে প্রমাণ। প্রত্যেক বছর জানুয়ারি মাস, মানে যখন তোমরা 6, 7, 8, 9, 10 পার করছো, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম তো যায় কোন একভাবে, পড়ালেখা তখন সিরিয়াসনেস থাকে না। অক্টোবর নভেম্বরে গিয়ে যখন পরীক্ষা একদম দাঁড় তখন গিয়ে আল্লাহর কাছে কাকু তুমি, আল্লাহ তুমি খালি এইবার আমারে পার করে দাও, এরপর বছর থেকে একদম জানুয়ারি 1 তারিখ থেকে ভালো হয়ে যাবো। খুবই সত্যি কথা ভাইয়া। তারপর পরের বছর কি হয়? পরের বছর সেম ঘটনাই ঘটে, ওই স্টুডেন্ট কি জানুয়ারি 1 তারিখে গিয়ে ভালো হয়ে যায়? পরের বছর জীবনে হয় না। ও আবার ও একই রকম
ঘটনা ঘটায়, একই রকম ফাঁকিবাজি করে, এবং নেক্সট ইয়ারের ওই নভেম্বর ডিসেম্বরে গিয়ে সে আবার ওই সেম দোয়া করে, আল্লাহ খালি এইবার তুমি আমার পার করে দাও, আমি এবার ভালো হয়ে যাবো। কাজে এই যে জিনিসগুলা, যে আমাদের হ্যাবিট যতক্ষণ চেঞ্জ না হয় ততক্ষণ আমরা এই একই ঘটনা বারবার ঘটাইতে থাকি। এই জন্য আমি বলবো, ইভেন যারা তোমরা আজকে মনে করতেছো আমাদের রেজাল্ট মন মতো হয় নাই, এটা যে আমি বললাম যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, মেবি হইতে পারে এটা তোমাদের সবার জন্য ভালো হয়েছে। মেবি এটা যে ফাঁকিবাজি করো নাই হয়তো তার জন্য ভালো হয়েছে, যে ফাঁকিবাজি করতো তার জন্য হয়তো ভালো হয়েছে। কেন, কিভাবে? কারণ তোমার রেজাল্ট যদি জিপিএ 5 চলে আসতো, যেটা তুমি ডিজার্ভ করো না, হয়তো তুমি এনাফ প্রিপারেশন ছাড়াই, এনাফ ভালো পড়ালেখা করা ছাড়াই তুমি সামহাও জিপিএ 5 পেয়ে গেছো, টিচার হয়তো একটু তোমাকে মন খুলে নাম্বার দিচ্ছে, ইউ আর লাকি। তারা যদি ওই ইন্টারের ওই পরিমাণ এফোর্টই চালায় যাইতা, যে ওই এফোর্ট দিয়ে যেহেতু জিপিএ 5 হয়েছে, এই এফোর্ট দিয়ে তো আমি ইনশাল্লাহ ভর্তি পরীক্ষাতে ভালো কিছু করে ফেলবো, পরে গিয়ে দেখলা যে ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি ডাব্বা মারছো। তার চেয়ে এইটা অনেকের জন্য ভালো হইতেই পারে, যারা এই ধাক্কা খাওয়ার ফলে রিথিঙ্ক করবে যে আমার এফোর্টের জায়গায় তো আমার অনেক গ্যাপ আছে, এখানে তো আমাকে অনেক ইমপ্রুভ করা লাগবে, আমি যেভাবে পড়ালেখা করে আসছি, যতটুকু এফোর্ট দিছি, যতটুকু ফোকাস দিছি, ডেডিকেশন দিছি, দ্যাট ওয়াজ নট এনাফ, আমাকে এখন ওয়ে মোর সিরিয়াসলি যুদ্ধে নামতে হবে। তো এই চেতনাটা যদি তোমাদের আসে, কারণ এফোর্টের কিন্তু শেষ নাই। তুমি বলতে পারো যে ভাই আমি 24 ঘন্টার যদি 24 ঘন্টাই পড়ি, এর চেয়ে বেশি আর এফোর্ট কি দেবো? আমি বলবো না, তার চেয়ে বেশি এফোর্ট দেওয়ার জায়গা আছে। কিভাবে? তোমার ফোকাস আরো বেটার হতে পারতো। কারণ ধরো তুমি বলছো আমি 8 ঘন্টা পড়ি, 8 ঘন্টা পড়ি ডাজন্ট মিন এনিথিং, বিকজ এই 8 ঘন্টাতে তোমার ফোকাসের ডেপথ কত, ফোকাসের ইন্টেন্সিটি কত, তার উপর ডিপেন্ড করবে কিন্তু তোমার এফোর্ট আসলে কোয়ালিটিফুল হইলো কিনা। কাজে ওটা কিন্তু নেভার এন্ডিং, ওটার কোনো লিমিট নাই। টাইমের তো লিমিট আছে, 24 ঘন্টা লিমিট শেষ, একদিনের চেয়ে বেশি নাই, ফোকাসের লিমিট নাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা যারা আজকে ধাক্কা খেয়েছো, টেক দ্য রেজাল্ট অ্যাজ এ পজিটিভ ইভেন্ট ইন ইউর লাইফ, যে ভাই এটা আমার লাইফে আমি একটা পজিটিভ ইভেন্ট হিসেবে নিচ্ছি। কেন? যে এই ধাক্কা আমাকে আরো সিরিয়াস করে দিবে, এবং এই ধাক্কাটা মেবি শুধু এই নেক্সট এক্সামের জন্য সিরিয়াস করে দিবে না, আমাকে মেবি থ্রু আউট মাই লাইফ আমাকে সিরিয়াস করে দিবে। যেমন আমার কিন্তু সিমিলার, এই ইন্টারের ধাক্কা না, আমার ধাক্কাটা ভর্তি পরীক্ষায়, এই স্টোরি হয়তো বিভিন্ন জায়গায় তোমরা শুনে থাকতে পারো, লেট মি রিপিটেড। আমার এসএসসি তে তো আমি আলহামদুলিল্লাহ জিপিএ, ওই যে তখন তো জিপিএ ছিল না, স্ট্যান্ড ছিল, বোর্ডে আমি পঞ্চম স্ট্যান্ড করছিলাম। ইন্টারে এসে ফার্স্ট ইয়ারে অনেক আমার পড়ালেখায় গ্যাপ হয়েছিল, বাট সেকেন্ড ইয়ারে গিয়ে আমি সামহাও কভার করি, এবং সেকেন্ড ইয়ারে গিয়ে আমি আবারও স্ট্যান্ড করি এবং ফোর্থ হই, আগের চেয়েও এক পজিশন বেটার। তখন গিয়ে কিন্তু আমি গাফলতির মধ্যে ঢুকছিলাম, তখন গিয়ে আমি ভাবলাম যে আরে এই অল্পটা পড়ালেখা করে যদি, কারণ আমি মেইনলি ওই টান দিছিলাম লাস্টে, তো যদি হয় তো ভর্তি পরীক্ষাও আমি পার হয়ে যাব, এবং ভর্তি পরীক্ষা লিটারেলি শুরুর দিকে আমি যথেষ্ট গ্যাপ দিয়েছিলাম। গ্যাপ দিয়ে লাস্টে গিয়ে আবার ওই ইন্টারের পরীক্ষার লাস্টের দিকে যেরকম এফোর্ট দিয়েছিলাম, ওইরকম এফোর্ট কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, বাট ভর্তি পরীক্ষাতে আমার ডিজায়ার্ড রেজাল্ট হয় নাই। যেখানে সবার এক্সপেকটেশন ছিল আমি হয়তো 1 থেকে 10-এর মধ্যে থাকবো, সেখানে আমি হয়েছি 141 না 143তম হয়েছিলাম। মানে সেটা আমার জন্য এই মুহূর্তে খুব ডিজাস্টারাস রেজাল্ট ছিল, মানে তুমি যদি কম্পেয়ার করো 10 কই আর 143 কই। তাহলে ওইখানে দেখো, আমার কিন্তু এই যে ভর্তি পরীক্ষার যে ধাক্কাটা, এটা কিন্তু আমার সারা জীবনের লেসন হয়েছে, যে হ্যাঁ আমি ভর্তি পরীক্ষায় খারাপ করছিলাম, বাট পরবর্তীতে সেটাও আমার জন্য ব্লেসিং হয়েছে অন্য অনেক ভাবে। সেটা ডিসক্রিপশন এখানে যাচ্ছি না, অন্য বিভিন্ন ভিডিওতে আমি বলছি এটা। বাট ওই ধাক্কাটা এখন পর্যন্ত আমার লাইফের লেসন, যে মানে পাস্ট ইজ নট ইকুয়াল টু ফিউচার। সো পাস্টে তুমি কোনো একটা এফোর্ট দিয়ে যে রেজাল্ট আনবা, ফিউচারে তোমার সেম এফোর্টে সেম রেজাল্ট আসবে, এটা তোমার একটা বড় ধরনের মিসক্যালকুলেশন। ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারো যে ভাই আমি তো এসএসসির সময় এরকম পড়ালেখা করেই 5 পেয়েছিলাম। তাই তোমাকে এখন বুঝতে হবে যে এটা ভাই এসএসসি আর এইচএসসি এক জিনিস না, ওই সেম এফোর্টে এইচএসসি ভালো করা যাবে না। আর এইচএসসিও যারা ভালো করে ফেলছে, তা সে হয়তো এখন রিল্যাক্স হয়ে গেছে, আরে ভাই এসএসসি 5 এইচএসসি 5 ভর্তি পরীক্ষা ভাই এমনি আমার চান্স হয়ে যাবে। সে কিন্তু ভয়ঙ্কর রকম খাদে পড়ে যেতে পারে। বাট তোমরা যারা আজকে ধাক্কা খেয়েছো, মেবি ইটস এ ব্লেসিং ফর ইউ, যদি তুমি পুরো ঘটনাকে এখন পজিটিভলি নাও। নেগেটিভলি নিলে তো আর কিছু হবে না। আর যদি পজিটিভলি নাও যে আল্লাহ তাআলা এর মধ্যে আমার মঙ্গল রাখছেন, তাহলে মঙ্গলটা এখানে হইতে পারে দিস ইভেন্ট বা এই ধাক্কাটা তোমার জন্য একটা নতুন রিয়েলাইজেশন, মানে দ্বার খুলে দিতে পারে, যে আমাকে ওয়ে মোর সিরিয়াস হইতে হবে, ওয়ে মোর এফোর্ট দিতে হবে। তো এই জন্য আমি বলবো যে তোমরা একটু পিছনে তাকাও, তুমি জাস্ট চিন্তা করে দেখো যে তোমার
এফোর্টের মধ্যে কোথায় কোথায় গ্যাপ ছিল, তোমার টাইমটাকে তুমি আরো কিভাবে বেটার ইউটিলাইজ করতে পারতা, তোমার ফোকাসটাকে তুমি আরো কিভাবে বেটার করতে পারতা, আর কত ভাবে তুমি মানুষের দোয়া নিতে পারতা। মানুষের দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল জিনিস মানুষের লাইফে আগানোর জন্য, যদি অনেকে এগুলোর স্পিরিচুয়াল দিকের আইডিয়া হয়তো অনেকের নাই। তো এগুলো সবকিছু তোমার এফোর্টের যোগফল। তো সেই জায়গা থেকে আমি বলবো আবার একটু পিছনে তাকাও, পজিটিভ ইন্সপিরেশন নেওয়ার জন্য, ফ্রাস্ট্রেটেড হওয়ার জন্য না। তুমি তোমার গ্যাপ অ্যানালাইসিস করো, গ্যাপ অ্যানালাইসিস করলে কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের অপটিমিজম তৈরি হবে, এক ধরনের আশাবাদ তৈরি হবে যে ভাই ওই জায়গায় আমার গ্যাপ ছিল, আসলে এই জন্য আমি ভালো করি নাই, তাহলে আমি এখন খুঁজে পাইছি এটা আমার গ্যাপ, তো এটা আমি ফিল আপ করলে ইনশাল্লাহ সামনে আমার রেজাল্ট অনেক ভালো হবে। যেমন গ্যাপ গুলো অনেক রকম জায়গায় হতে পারে। ফর এক্সাম্পল, তুমি এনাফ টাইম হয়তো দিছো, বাট তুমি থিঙ্কিং এর ডেপথে ঢুকো না, সেটা আরেকটা গ্যাপ হতে পারে। ধরো তুমি টাইম দিছো, ফোকাসড হইতে পড়ছো, কিন্তু একটা অঙ্ক বা একটা প্রবলেম যতটুকু গভীরে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া দরকার ছিল, তুমি সেটা করো নাই, যে কারণে সে তোমার হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, তুমি কনসেপচুয়াল মিস্টেক করছো। তো সেটাও কিন্তু তোমার একটা লেসন। এই জন্য আমি আবারও বলবো, লুক ব্যাক এবং ওখান থেকে বোঝার চেষ্টা করো। পারফেক্ট তো ডেফিনেটলি আমরা কেউ না, ডেফিনেটলি কাজে তুমি যে মনে করতেছো ভাই আমি তো ডিজার্ভ করি বা আমি তো সেই, তুমি শিওর থাকো যে তুমি যা করছো ডেফিনেটলি ওখানে ইমপ্রুভ করার অনেক সুযোগ ছিল। এই ধাক্কা যেন তোমার মধ্যে সেই বারুদটা মানে জ্বালিয়ে দেয়, সেই ইন্সপিরেশনটা তৈরি করে দেয় যে না, আমাকে নেক্সট আরো অনেক বেশি এফোর্ট দিতে হবে। নাম্বার টু, রাতুল আরেকটা কথা বলছে, যেটা যে এই মুহূর্তে তোমাকে অনেকে অনেক খারাপ খারাপ কিছু কথা বলবে, সো এটা এক কান দিয়ে শোনা এক কান দিয়ে বের করে দিবা। আমি বলবো যে না, সেটাও তুমি তোমার ইন্সপিরেশনের সোর্স হিসেবে ইউজ করো। হ্যাঁ, ইন্সপিরেশনের সোর্স যদি হয় যে হ্যাঁ কেউ খুব ইমোশনাল টাইপের, মানুষের নেগেটিভ কথা নিতেই পারো না, তার জন্য ঠিক আছে, কানে পারলে তুলা দিয়ে রাখো, মানে ধরো দিন রাত ঘরের মধ্যে বসে পড়ালেখা করো, বাকিদের কথা শোনার দরকার নাই। বাট যাদের অ্যাটলিস্ট খোঁচা খাইলে পজিটিভলি সেটা হিসেবে কাজ করে, মানে ইন্সপিরেশন জেদ হিসেবে হিসেবে কাজ কাজ করে, যে করে। হ্যাঁ যে হিসেবে কাজ করে, তাদেরকেও বলবো যে ইটস অ্যান অপরচুনিটি। তোমার এভরিডে মোটিভেশনের সোর্স তৈরি হয়ে গেছে। আজকে খালাই কথা বলবে, কালকে চাচাই কথা বলবে, কালকে বন্ধু এই কথা বলবে, কালকে অমুক তমুকে তোমাকে এরকম তোমাকে নিয়ে পচাবে। আমি বলবো যে ওয়েল গুড, এটা তো তোমার জন্য ডেইলি মোটিভেশন। মানুষের তো মোটিভেশন প্রত্যেকদিন থাকে না, একবার মোটিভেশন হলে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়। তোমার তো অন্তত সবাইকে দেখায় নেক্সট দেওয়ার একটা সুযোগ তৈরি হবে আর কি। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মোটিভেশনের সোর্স তৈরি হয়ে গেছে। লোকজন খোঁচাবে, খোঁচাইলে তোমার এখন আরো বেশি সিরিয়াস হতে হবে যে না, আমাকে তো ভালো কিছু করতে হবে। ঠিক আছে, কাজে এই জন্য আমি বলবো যে সেটাকেও পজিটিভলি নেওয়ার জন্য প্ল্যান করো। অনেকে বলতে পারো ভাই আপনি তো এরকম রেজাল্ট রেজাল্ট করেন নাই, তো আপনি কেমনে বুঝবেন এই কষ্ট, কত কষ্ট, কত ধাক্কা। আরে ভাই, আমি রেজাল্টে ধাক্কা খাইনি, বাট আমার এই 22 বছরের অন্টারপ্রেনার লাইফে তোমার কি ধারণা আছে আমি ধাক্কা খাই নাই? মানে আমাকে নিয়ে কটু কথা বলার লোক এত আছে, এবং এত গালি দেওয়ার লোক আছে, এত রকম গালি লোকজন আমাকে দেয়। তা আমি তো আমার চামড়া তো অনেক মোটা হয়েছে, এবং আমার তো এইসব মানে এগুলো ওগুলো আমার জন্য অনেক ব্লেসিং হয়েছে। অ্যাটলিস্ট এটা তো হয়েছে যে আমার অনেক পাপ কাটা যাইতেছে লোকজন গালাগালি করলে। আমি যদি দোষী হই তো ঠিক আছে, আল্লাহ আমারে মাফ করবে, কি করবে না আলাদা, বাট আমি যদি দোষী না হয়েও গালি খাই তো ভালো, তো আমার পাপ কাটা যাবে, তাই না? কাজে ওই পজিটিভ থিঙ্ক করার অ্যাটিটিউড গুলা আমাদের আছে, এইটুকু আমি তোমাদেরকে সেটুকু বলতে পারি, যে কারণে ধরো লাইফের অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটা জায়গায় পৌঁছাইছে, তাই না? কাজে এই জন্য এই অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ সেখানে। কারণ তোমরা এটলিস্ট এইটুকু বোধহয় জানো কিনা, আমার লাইফে ধরো এখন 10টার মতো কোম্পানি দাঁড়ায় আছে, বাট আমার লাইফে কিন্তু ফেইলুর কেস প্রায় 50-এর উপর। তার মধ্যে 10টা 12টা ছিল কোম্পানি, তার মধ্যে 3-4টা লিমিটেড কোম্পানি আমার ফেল করছে। 50-এর উপর প্রজেক্ট আমি ফেল করছি, আর 10টা মাত্র সাকসেসফুল হয়েছে। তার মধ্যে 10টাই যে খুব স্মুথলি চলতেছে তা না, তার মধ্যে কয়েকটার মধ্যে স্ট্রাগল আছে। কাজে সেই সব জায়গা আমি বিচার বিবেচনা করেই বলতেছি যে লাইফের ফেইলিউর গুলোকে স্টেপিং স্টোন বানাও। ফেইলিউরকে যদি এক একটা পাথর মনে করো, ওই পাথরের নিচে যদি তুমি চাপা খেয়ে যাও তো তুমি তো শেষ। বাট ওই পাথরটাকে তুমি অপরচুনিটি মনে করো, যে ফেইলিউর এক একটা পাথর, জগদ্দল পাথর, ওই পাথরটাকে বসাও, বসে পাথরের উপর পাড়া দাও, তুমি এক সেকেন্ড উপরে উঠলা। ঠিক আছে, কাজে লাইফের ফেইলিউর গুলাকে, তার মানে সারা জীবন খালি ফেইলি করবা আর খালি স্টেপ বাই স্টেপ মানে উঠতেই থাকবা এটা না, মানে উঠতে থাকলে ফেইলিউরকে টার্গেট করা না। ফেইলিউর হচ্ছে ইনএভিটেবলি আসবে, বাট সেটাকে নিজে ওটা নিচে গিয়ে চাপা খেয়ে মরার জন্য না, ওটাকে স্টেপিং স্টোন বানানোর জন্য পাথরগুলাকে একটার উপর আরেকটা বসাও, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এফোর্টটা কন্টিনিউ করো, তাহলে এটা তোমাকে সামনে আসবে। সো এই পয়েন্টটাও আমি তোমাদেরকে বুঝাইতে চাইলাম। থার্ড যে পয়েন্ট বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট।
এই মুহূর্তে সারা পৃথিবীতেই মানুষের ডিপ্রেশন খুব ভয়ঙ্কর লেভেলে পৌঁছে গেছে গ্লোবালি, এবং সবাই ডিপ্রেসড। যেমন ধরো আজকে যারা রেজাল্ট ভালো করছে আজকের দিনের জন্য হয়তো খুশি, দেখবা 7 দিনের মাথায় জিজ্ঞেস করো, ও দেখবা 7 দিনের মাথায় আবার ডিপ্রেসড। যে বুয়েটে পড়ে সেও ডিপ্রেস, যে মেডিকেলে পড়ে সেও ডিপ্রেস, যে কোনোটাতেই পড়ে না সেও ডিপ্রেস। ডাক্তার ডিপ্রেস, ইঞ্জিনিয়ার ডিপ্রেস, ছোট মানুষজন ডিপ্রেস, বুড়া মানুষজন ডিপ্রেস, সবাই ডিপ্রেস। তো আজকে এটা গ্লোবাল একটা মহামারীতে পরিণত হয়েছে, এই মানুষের ডিপ্রেশন, হতাশা। তোমরা হয়তো রেজাল্ট নিয়ে ডিপ্রেসড, হ্যাঁ, আরো অনেক রকম কারণে তোমাদের ডিপ্রেশন আসতে পারে। তো এই কমেন্টে এসছে জায়গাটায়, ভাইয়া প্রচুর হ্যাঁ, ডিপ্রেশনের কথাটা, কমেন্টে প্রচুর হ্যাঁ, এসছে তো যে ভাই আমি এইখানে ডিপ্রেসড। এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব, তোমাদের এই মুহূর্তে হয়তো পুরোপুরি হজম হবে না, বাট স্টিল আই ওয়ান্ট টু শেয়ার যে এই ডিপ্রেশনের আসলে সোর্স কি। আহ, দেখবা যে তোমরা যে এখন পড়ালেখা করতেছো, ভালো রেজাল্ট করতে চাচ্ছ, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছ, তোমার মোটিভেশনের সোর্স কি? মোটিভেশনের সোর্স দেখবে মোস্টলি হচ্ছে পাশের ভাষার আন্টিকে দেখাই দিতে হবে যে তুমি একটা কিছু হয়ে গেছো, হ্যাঁ। এটা হলো মোস্টলি মোটিভেশনের সোর্স। হ্যাঁ, পাশের ভাষার আন্টিকে দেখাই দিবা, উমুকরে দেখাই দিবা, তুমুকরে দেখাই দিবা তুমি কিছু একটা হয়ে গেছো। এটা খুব প্রবলেমেটিক অ্যাটিটিউড। মেজরিটি মানুষ আমরা এইভাবে মোটিভেশন নেই, বাট বিলিভ মি, এটা ভয়ঙ্কর রকম প্রবলেমেটিক অ্যাটিটিউড। এবং এইটা অনেকে বলতেই পারে যে ভাই এইটাই তো আমার মোটিভেট করে, এইটা দিয়েই তো আমি আগাই। প্রথমত এটা আগানোর জন্য খুব ভালো স্ট্র্যাটেজি না, এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আমি বলবো আর কি, ইনশাল্লাহ। আর এটা যদি ভালো স্ট্র্যাটেজি হয়ও, তুমি অবধারিত ভাবে সুপার ডিপ্রেসড পিপল হবা। যদি মানে কাউকে দেখানোর জন্য, ভাব মারার জন্য, বা নিজেকে সুপেরিয়র প্রমাণ করার জন্য যদি তুমি মোটিভেটেড হয়ে কোনো কিছু অর্জন করো, বাট আমি আবারও বলতেছি এটা গ্যারান্টেড তুমি সুপার ডিপ্রেস মানুষ হবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। মানুষ এই যে মোটিভেশন যে খোঁজে আরেকজনের থেকে নিজেকে ভালো প্রমাণ করতে হবে, আমি এটা বোঝার চেষ্টা করছি বিশেষ করে যখন আমার স্পিরিচুয়াল জার্নি শুরু হইলো, রিলিজিয়নের পথে চলে আসলাম, তখন জিনিসটা নিয়ে আরো ভালো মতো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। যে আমরা ইবলিসের স্টোরি সবাই জানি, যে মুসলমান অডিয়েন্স যারা আছো, ইভেন অন্য ধর্মের ওরাও হয়তো সবাই এই স্টোরি হয়তো সবাই জানো, যে আল্লাহ তাআলা যখন ইবলিস কে বলল আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পর সিজদা করার জন্য, তখন ইবলিস সিজদা করলো না, আল্লাহর আদেশ অমান্য করলো। এবং সেটার জাস্টিফিকেশনও সে দিল যে সে কেন সিজদা করবে না। জাস্টিফিকেশন হিসেবে সে কি বলছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। জাস্টিফিকেশন হিসেবে সে বলছে যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তার মানে আই এম সুপেরিয়র। আমি যেহেতু সুপেরিয়র, সো আমি কেন প্রস্ট্রেট করবো, আমি কেন সিজদা করবো। খেয়াল করো, এই যে এটা তো একটা কি বলে আদিমতম পাপ, তাই না? ইবলিস যে পাপটা করছে এটা আদিমতম পাপ। যে পাপটা পাপটা কি টাইপের পাপ? যে সুপিরিয়রিটি কমপ্লেক্স, যে তুমি বলতে চাচ্ছ বা ইবলিস বলতে চাচ্ছে যে আমি তার চেয়ে সেরা। এই কম্পারিজন, নিজেকে বেটার প্রমাণ করা, তুলনার মধ্যে ঢুকায় দেওয়া। এবং এই পাপটা এত বড় পাপ হয়ে গেছে যে আল্লাহ তাআলা সেই ইবলিস যে ধরো এত মানে ইয়ে ছিল, হাই র্যাঙ্ক একজন জিন ছিল, আল্লাহ তাআলা তাকে ইয়ে বানাই দিলেন, কি নাম বলে, কার্স করে শয়তান বানায় পৃথিবীতে পাঠাই দিলেন। তো এখন খেয়াল করে দেখো, এই যে পাপটা, যে আমি অন্যের চেয়ে সেরা, যে অহংকার, আমি দেখাবো, দম্ভ, এইটা তো ইবলিসের করা পাপ। আমি এই জন্য এই পাপটাকে বলি ইবলিস মার্কা পাপ। বিভিন্ন কিছু মার্কা থাকে না, তো এই পাপের মার্কা হচ্ছে ইবলিস। যে আমার একটা জার্নি, সুপিরিয়র কমপ্লেক্স, নিজেকে সুপিরিয়র, আমি সেরা, আমি বেটার, এইটা প্রমাণ করার জন্য যে একটা থিঙ্কিং, এটা কিন্তু খুব মানে ডেঞ্জারাস থিঙ্কিং। এটা তুমি তুমি আমার ফিলোসফিতে বিলিভ নাও করতে পারো, কিন্তু তোমার স্ট্র্যাটেজি তোমার জন্য ভালো কাজ করতেও পারে, বাট এটা আমি কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং বলছি। আমি এটা ইভেন বলতেও চাই না যে এটা আমার উপদেশ, আমি বলবো জাস্ট এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো তো এইটা এমন একটা পাপ হিসেবে অ্যাটলিস্ট আল্লাহর কাছে তো অবশ্যই পাপ, যে কারণে আল্লাহ তাআলা ইবলিসকে শাস্তি দিলেন। তো এটা এমন একটা পাপ যে পাপটা মানুষকে অ্যাকচুয়ালি ওভারঅল আলটিমেট কল্যাণ এনে দিবে না, যদি মানুষ নিজেকে এই দাম্ভিক, অহংকারী প্রমাণ করার জন্য, সুপিরিয়র প্রমাণ করার জন্য সে যদি তার লাইফের এফোর্ট গুলো দেয়। তো এই জন্য
এই জন্য সেটার বাস্তব প্রমাণ আমি বলবো যে যারা এরকম অতিরিক্ত বেশি কম্পারিজন করতে চায়, নিজেকে প্রমাণ করে দেখাইতে চায় যে সেই বেটার, সেই সুপিরিয়র, মোস্টলি তাদের অনেকেরই পারফরমেন্স ভালো হবে না। পারফরমেন্স ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ সে কন্টিনিউয়াসলি সে টেনশনে থাকবে, কন্টিনিউয়াসলি ডিপ্রেস থাকবে। কন্টিনিউয়াস টেনশন থাকলে তোমার রেজাল্ট, মানে তুমি তুমি জানা জিনিস ভুলে আসবা। যেমন যেমন ধরো যে যে তুমি পরীক্ষার হলে যাচ্ছ, এই কল্পনা করতেছো, আরে ওর চেয়ে যদি আমার রেজাল্ট খারাপ হয়, আম্মা তো বলছে গলায় দড়ি দিবে, হ্যাঁ। তো এই তুমি পরীক্ষার হলে ঢুকছো, চোখে ভীষণ দেখতেছো তোমার আম্মা গলায় দড়ি দিচ্ছে তোমার খারাপ রেজাল্ট করার জন্য, তোমার অমুক বন্ধু তোমার চেয়ে ভালো রেজাল্ট করলে এই হবে সেই হবে। খেয়াল করো তুমি, যে টেনশনটা তৈরি হবে, এই টেনশনের ফলে তোমার পক্ষে জানা জিনিসও তো তুমি ভুল করে আসবা। তো তাহলে আমরা মোটিভেশন কোথা থেকে পাবো? তা আমি বলি যে মোটিভেশনটা এখান থেকে নাও, যে তোমার লাইফের একটা বড় গোল তুমি সেট করো। রিলিজিয়াস হলে তো গোল সেটিং ইজ ভেরি ইজি, যে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। আমি ডাক্তার হইতে চাই আল্লাহ রাজি খুশির জন্য, যেটার থ্রুতে আমি প্রচুর মানুষের উপকার করবো, আল্লাহ খুশি হবেন। আমি ইঞ্জিনিয়ার হবো, সেটার থ্রুতে আমি মানুষকে সার্ভ করবো, ভালো ভালো কাজ করবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবে। আর যদি কেউ রিলিজিয়ান সেন্ট্রিক চিন্তা করতে নাও পারো, ঠিক আছে, তুমি ইম্প্যাক্ট ওয়াইজ চিন্তা করো, যে তোমার লাইফ দিয়ে তুমি কত বেশি কন্ট্রিবিউশন করতে চাও। যেমন ধরো আমি একটা সময় যখন রিলিজিয়াস ডেফিনেশন দিতাম না, তখন ডেফিনেশনটা এভাবে দিতাম যে আহ, যে আমি যেদিন মারা যাব, সেই দিন কত মানুষ কত দিন পর্যন্ত আমার জন্য কষ্ট পাবে, এইটার যোগফল হবে আমার লাইফের ভ্যালু। এটা একটা একটা আমি রিলিজনের বাইরে এসে আরেকটা ডেফিনেশন বললাম, যারা ওর বাইরে চিন্তা করতে চাও, যদি কেউ থাকো, যে আমি যেদিন মারা যাব সেদিন পরে আমার আম্মা হয়তো অনেক দিন আমার জন্য কষ্ট পাবে, আমার আব্বা হয়তো অনেক দিন, আমার ভাই বোন হয়তো অনেক দিন, বাট আমার ফ্রেন্ড হয়তো অতদিন না। আমার অল্প পরিচিত লোকজন মেবি জাস্ট আহা হু বলে সাথে সাথে ভুলে যাবে আমাকে। তো কতজন মানুষ কত দিন পর্যন্ত কত মাত্রার কষ্ট আমার জন্য পাবে, এটা যোগফল হচ্ছে আমার লাইফের ভ্যালু। তুমি একজন ভ্যালুয়েবল মানুষ হওয়ার জন্য পারসু যদি করো, তাই না, সেটা দিবেন আল্লাহর কাছেও পছন্দ নেই। তাহলে সেই পার্সু সেইটাকে পার্সু করে তুমি তোমার লাইফের মোটিভেশন তৈরি করো। তাতে বেনিফিট কি? তাতে হচ্ছে তোমার মাথা অনেক ঠান্ডা থাকবে। কারণ দেখো, লাইফের ওই আলটিমেট ভ্যালু অর্জন করার জন্য এমন এটা নেসেসারি না আমার ডাক্তারি হইতে হবে, আমার ইঞ্জিনিয়ারিং হইতে হবে। তো তুমি যদি দূরবর্তী গোল সেট করো, ধরো তুমি দূরবর্তী গোল সেট করছো, তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবা। তো কক্সবাজার যাওয়ার একটা মাত্র রাস্তা না, অনেকগুলো রাস্তা আছে। বাট এখন দেখো মোস্টলি তোমরা সেই দূরবর্তী ডেস্টিনেশন সেট করতেছো না, তোমরা রাস্তা সেট করতেছো, যে আমি ভাই নৌকাতেই যাব, বা আমি ভাই বাসেই যাব। বাসে কেন উঠতে পারলাম না? তাই না? তো ডাক্তার হওয়া একটা বাস, বা ইঞ্জিনিয়ার একটা ভেহিকেলের মতো, ইঞ্জিনিয়ার হওয়া একটা ভেহিকেলের মতো, ওটা বাহনে ওঠার মতো। বাট তোমার তো বাহন নিয়ে তো টেনশন না করে তোমার তো উচিত ডেস্টিনেশন নিয়ে টেনশন করা, যে আমি কোথায় পৌঁছাইতে চাই। এবং সেইখানে তুমি যদি ট্রুলি এরকম ভ্যালুয়েবল লাইফ ডিজাইন করার চিন্তা করো, তাহলে সেটা অ্যাকচুয়ালি তোমার ব্রেনকে অনেক রিল্যাক্স করে দিবে। এবং এই রিল্যাক্সটা তোমার বেটার পারফরমেন্সের জন্য অনেক সহায়ক। এবং তখন তোমার একটা রাস্তা যদি কাটা পড়ে যায়, তাহলে তুমি মনে করবে না যে ভাই দিস ইজ এন্ড। ধরো এখান থেকে তুমি কক্সবাজার রওনা রওনা হয়েছো, রাস্তায় বাস দিয়ে রওনা হয়েছিল বা ট্রেন দিয়ে রওনা হয়েছিল, মাঝখানে ট্রেন গিয়ে আটকায় গেছে, বগি পড়ে গেছে, ট্রেন আর যাবে না। তুমি যদি মনে করো ভাই ট্রেনে যাওয়াটাই আমার লাইফের পারপাস, তাহলে তুমি বলবে আমার লাইফ তো ভাই শেষ, ট্রেন তো আর যাবে না। বাট যদি মনে করো যে না ভাই এটা তো পারপাস না, এটা একটা ভেহিকেল, আমার পারপাস তো হচ্ছে আমার কক্সবাজার যাওয়া, ওয়েল তাহলে তুমি বলো ভাই ট্রেন যাবে না, ঠিক আছে, হবে নামি নামি আমি বাস ধরি বা অন্য একটা ভেহিকেল ধরি। তো লাইফে যখন তুমি এভাবে চিন্তা করতে পারবা, দূরবর্তী ডেস্টিনেশনকে সামনে রেখে, জাস্ট অন্যকে শো করার জন্য না, ভাই ও ট্রেনে যাচ্ছে আমি যদি বাসে যাই আমার তো মানিজ্য থাকবে না, আমাকে দেখাইতে হবে। না, তুমি দূরবর্তী জায়গাটাকে যদি টার্গেট করো, তাহলে তুমি অনেক প্যানিক হওয়া তোমার অনেক কমবে, তোমার মাথা ঠান্ডা থাকবে, এবং তোমার যে কোনো বাধা বিপত্তি আসলে তুমি অল্টারনেটিভ রাস্তা ইজিলি ক্রিয়েট করে নিবা। অনেক বেশি ফ্রিকশন বাদেই। যেমন এখন অনেকের জন্য এটা হবে, ইটস রিয়ালিটি, যে কারোর জন্য হয়তো এটা হবে যে ভাই আমি যেটা ডিজায়ার্ড মানে ইনস্টিটিউশন চিন্তা করছিলাম, যে বুয়েটে পড়বো, হয়তো আমার বুয়েটে পরীক্ষার পয়েন্ট আসবে না। তাহলে তুমি তাহলে দেখো ফ্রাস্ট্রেটেড হচ্ছে কি নিয়ে? তোমার লাইফের পারপাস নিয়ে না, তোমার লাইফের একটা ওয়ে নিয়ে। ওয়ে 100 রকম হইতেই পারে, এটা কি গ্যারান্টেড যে বুয়েটে পড়লেই মানুষ সাকসেসফুল হয়ে যায়? বাংলাদেশের অন্যতম বিগেস্ট ফিগার যদি বলো, ধরো অনেকেই, ধরো ফর এক্সাম্পল গ্লোবালি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেক রিনাউন্ড একজন মানুষ, তাই না? সে তো ঢাকা ভার্সিটিতেও পড়ে নাই, সে বুয়েটেও পড়ে নাই, তাই না?
যত প্রতিষ্ঠিত ডাক্তাররা আছে তারা কেউ বুয়েটে পড়ে নাই। যাক, এটা একটু ফান করে বললাম, বাট তো ফ্যাক্ট। আমাদের দেশের মধ্যে ধরো বড় বড় যারা প্রতিষ্ঠিত, তুমি যারা ভাবি মারতে চাও, তুমি দেখো বিভিন্ন লাইনের প্রতিষ্ঠিতদের মধ্যে দেখো কয়জন বুয়েটে পড়ছে। টাকার অঙ্কে যারা বড় বড় বাংলাদেশের অলমোস্ট কেউ বোধহয় বুয়েটে পড়ে না। পলিটিক্সের লাইনে যারা বড় বড়, যারা রাষ্ট্রপ্রধান এবং দেশ চালাচ্ছে, তাদের একটা মেজরিটি অংশ হয়তো বুয়েটে পড়ে নাই, মেডিকেলে পড়ে নাই। তার মানে কি তারা তাহলে কিছু অ্যাচিভ করে নাই? ফলে অ্যাচিভমেন্ট ব্যাপারটা ডিফারেন্ট, পারপাস গোল ইজ ডিফারেন্ট। তুমি জাস্ট ফোকাসড হয়ে আছো তোমার একটা রাস্তা নিয়ে। কেন? কারণ ওই যে তোমাকে দেখাইতে হবে অমুককে, তুমি মনে করতেছো এইটাই তো লাইফ, এইখানে দেখাইতে না পারলে, ভাব মারতে না পারলে আর কি হইলো। এবং দেখো, এই যে তুমি পাপটার মধ্যে পড়লা যে তুমি আরেকজনকে সামনে ভাব মারতে চাচ্ছ, এবং এইটার জন্য কিন্তু তোমার শাস্তি পাইতে হবে। এই জন্য দেখো তোমাদের মধ্যে কাদের পেন সবচেয়ে বেশি, যে যত বেশি এখন কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে বসে আছো। ভাই আমি তো সবাই দেখাইতে চাইছিলাম, এই দেখো তার কষ্ট এখন তত বেশি। এবং তার কষ্ট তত বেশি হওয়ার ফলে কি হবে, তোমার এখন রিকভার করা হবে তত ডিফিকাল্ট। তো তোমাকে নেক্সট আবার ট্র্যাকে ফেরা হবে তত ডিফিকাল্ট। তুমি এখনই সেই শাস্তি পাই যাচ্ছ যদি তুমি খুব বেশি কম্পারিজন গেমের মধ্যে থাকো। বাট তুমি যদি মনে করে থাকো ভাই আমি তো ইঞ্জিনিয়ার হতে চাইছিলাম, ওই বুয়েটা ছাড়া কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? বুয়েট চুয়েটে পড়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? আমি তো ভাই ডাক্তার হইতে চাইছিলাম, ওই বিএমসি তে না পড়ে কি ইঞ্জিনিয়ার মেডিকেল ডাক্তার হওয়া যাবে না? 100 বার যাবে। তো ভাই আমি তো ইকোনমিস্ট হইতে চাইছিলাম, ঢাকা ভার্সিটি না পড়লে কি ইকোনমিস্ট হওয়া যাবে না? ফলে কিন্তু তুমি আসলে টেনশন এটা নিয়ে না যে তোমার লাইফের গোল অ্যাচিভ হবে কিনা, তুমি এটা নিয়ে টেনশনে যে ভাই অন্যের সামনে ভাব মারতে পারলাম কিনা। কাজে এই পাপের মধ্যে তুমি থাকলে তুমি অলরেডি যে শাস্তি পাচ্ছ, শাস্তি আরো প্রলম্বিত হবে। কাজে যত দ্রুত পারো এখান থেকে বের হয়ে এসে ফ্রেশ থিঙ্কিং করার জন্য এটা এফোর্ট দাও। দূরবর্তী গোলটাকে সেটেল করে তুমি ঠান্ডা মাথায় সেখানে আগানোর চেষ্টা করো। এবং এখানে মাথায় রাখবা, রেজাল্ট আসলে আমার তোমার হাতে না, রেজাল্ট কত রকম ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, এবং আল্লাহ তাআলা যদি না চান হবে না। আমি তুমি হচ্ছে হলো আমরা এফোর্টের মালিক, আমরা এফোর্ট দিব, এটা আমাদের রেসপন্সিবিলিটি। সেখানে গ্যাপ থাকলে আমরা অনুতপ্ত হবো, সেখানে গ্যাপ থাকলে আমরা নিজেকে কারেক্ট করব। বাট আমি আমার বেস্ট এফোর্ট দেওয়ার পর, বেস্ট ইন্টেনশন মেনটেন করার পর যদি রেজাল্ট না আসে, আমি মনে করবো এই রেজাল্টের মধ্যে আমার কল্যাণ। এই থিঙ্কিং যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে দেখবে তোমার লাইফ শাইন করবে, তোমার লাইফে পজিটিভ ঘটনা ঘটতে শুরু করবে। তো এটা একটু ভারী পয়েন্ট হয়ে গেল, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে কারণে দেখো যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার ইন্টেনশন সহি হইতে হবে, তাই না? ইন্টেনশন সহি মানে কি, যে আমাদের সমস্ত ইন্টেনশনের মধ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশির একটা বিষয় থাকা লাগবে। কাজে এইটা যখন ট্রুলি রিলিজিয়াস যদি কেউ হয়, তার জন্য লাইফ ইজ ভেরি ইজি। কারণ আমরা ট্রুলি রিলিজিয়াস, আমরা বকধর্মিক, তো আল্লাহরে বলতেছে আল্লাহ সবকিছু তোমার জন্য, বাট মনের মধ্যে হচ্ছে যে পাশের বাসার আন্টিরে দেখাই দিতে হবে, হ্যাঁ। তো ওরা নিয়তের মধ্যে গলত, তো আমাকে শাস্তি পাইতেই হবে। তো যে আমরা যদি ইন্টেনশনটাকে সহি করি, দূরবর্তী টার্গেটটাকে সেটেল করি, তো আমাদের এখানে তাহলে ভেঙে পড়ার কিছু নাই। ঠিক আছে, আমার ট্রেন চলবে না, ঠিক আছে, আমি বাসে গিয়ে উঠি, ইটস ওকে, লাইফ এটা থাকবে। বাট এই ধাক্কাটাকে আমি পজিটিভলি নেই, সেখান থেকে আমার লার্নিং কি, তাই না, সেটা আমি পজিটিভলি নেই। আর আহ এর বাইরে ধরো আরো দু একটা পয়েন্ট আমি একটু বলতে চাই। সেটা হইতেছে যে ইন জেনারেল এটা আমার অবজারভেশন, এবং তোমরা যারা ধাক্কা খাইছো তোমাদের জন্য এই দিক থেকে আমি বলবো ভালো হয়েছে যে আমি যেহেতু স্টুডেন্টদের এখনকার অবস্থা একটু দেখি, আমি বলবো যে ভাই, মানে আমি মানে কি আপ টু দা মার্ক প্রিপারেশন নিছি এইটা বলার মতো স্টুডেন্ট আই থিঙ্ক 1% নাই। কারণ পোলাপান এখন যে পরিমাণ টাইম নষ্ট করে, যতটুকু যা আলামত দেখলাম, এই সোশ্যাল মিডিয়া বলো, হাবিজাবি বলো, গেমস টেমস এই সেই মিলায়া, তাতে আপ টু দা মার্ক 1% স্টুডেন্টও হবে কিনা, লিস্ট আমি আমার মতো করে জাজমেন্ট করি, হয়তো হবে না। হ্যাঁ, আমি প্রচুর কমেন্ট পাচ্ছি যে মানে ভাইয়ার কথাটাকে রেজোনেট করার মতো, যে উদ্ভাসের হচ্ছে ক্লাস এবং উইকলি এক্সাম গুলো, এটা নিয়ে অনেকে হচ্ছে হতাশা ব্যক্ত করেছে যে আমরা তাল মিলাতে পারছি না বা প্রচুর ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। সো দেখো, ভাইয়ার কথাটাকে রেজোনেট করে যদি বলি যে এই সিলেবাস গুলোই কিন্তু হচ্ছে তোমাদের যারা সিনিয়র ছিল তারা হচ্ছে পড়ে এসছে বা তার আগে পড়ে এসছে। ইভেন এইবার হচ্ছে শর্ট সিলেবাস থাকার কারণে কিন্তু হচ্ছে তোমাদেরকে এইচএসসি তে অনেক কিছু কম ফেস করতে হয়েছে, যদিও তোমরা সময় অনেক পেয়েছো। সো তাহলে দেখো, অনেকের হয়তো ফাঁকিবাজির পরিমাণ হচ্ছে পাহাড় প্রমাণ। তো এখন দেখো কোথায় কোথায় ফাঁকিবাজি করছো, সেটা তোমার হচ্ছে আগে ফাইন্ড আউট করতে হবে, দেন তোমার ওটা ফিগার আউট করে ওই জায়গায় হচ্ছে ইফোর্ট দিতে হবে।
মানে তুমি ইফোর্ট না দিয়ে তো আসলে কখনো কিছু পাবা না। তোমরা তো হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ে আসছো। সো ওইখানে দেখছো না যে কোনো এনার্জি না দিয়ে তো আসলে এনার্জি পাওয়া যায় না, তাই না? তুমি এনার্জি ট্রান্সফার করতে পারো, কনভার্ট করতে পারো, তখন একটা ইফিসিয়েন্সি থাকে, একটা লস থাকে। বাট এনার্জি না দিয়ে ফ্রি ফ্রি তো এনার্জি পাবা না। এক্স্যাক্টলি এরকমই এখানে ইফোর্ট না দিয়ে তুমি কিন্তু কোনো রেজাল্ট পাবা না। যারাই দেখতেছো ভালো রেজাল্ট করছে বা তুমি যেরকম জায়গায় চান্স পেতে চাও সব জায়গায় পাইছে, গিয়ে দেখো এমনি এমনি পায় নাই। তোমার কাজিনরা বা বড় ভাই বোনরা যারা চান্স পাইছে, ডেফিনেটলি ওই ইফোর্ট স্যাক্রিফাইস এগুলার ফলাফল হিসেবেই আসলে হচ্ছে তারা রেজাল্টটা পাইছে। সো এইটুকু তো বটেই, সত্য বটেই। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, সেটা হচ্ছে যে মানে পুরোটুকু না হোক, তুমি লিস্ট এই যে ভাইয়া হতাশার পর থেকে যেই পার্টটুকু বললো যে মানুষ কেন হতাশ হয় এবং সেটা হচ্ছে কাটানোর উপায় কি বা টার্গেট সেটিং কি হওয়া উচিত না হওয়া উচিত, এই পার্টটুকু লিস্ট মানে তোমরা নিজেরা তো বটেই, ফ্রেন্ডদেরকেও হচ্ছে পারলে একটু দেখাইও। বিকজ এটা যে নট অনলি তোমার এখন কাজে লাগবে এরকম না, তোমার পরেও কিন্তু কাজে লাগবে। অ্যাডমিশনের উদাহরণ দিয়ে যদিও ভাইয়া বললেন, বাট এটা অ্যাডমিশনে না, থ্রু আউট দ্য জার্নি এর পরেও তোমার হচ্ছে এই জিনিসটা, এই গোল সেটিংটা বা এই কম্পাসটা তোমার কিন্তু আসলে কাজে লাগতে পারে। সো এই পার্টটুকু চাইলে ফ্রেন্ডদেরকে দেখাতে পারো বা শেয়ার করতে পারো। আর পুরোটুকু দেখাতে পারলে তো আরো ভালো। বাট যদি তা নাও পারো অ্যাটলিস্ট এইটুকু হচ্ছে অ্যাড করো বা দেখাও, তাহলে খুব ভালো হবে। আর ভাইয়া কথা বলতে বলতে ইন দ্য মিন টাইম আমি হচ্ছে অনেকগুলো কমেন্ট দেখেছি তোমাদের অনেকের। সো অনেকে হচ্ছে বিভিন্ন পরীক্ষার যে টাইম লাইনটা ওইটা নিয়ে জানতে চাচ্ছ। সো অলরেডি তো হচ্ছে দু একটা সার্কুলার দিয়ে দিয়েছে, তোমাদের রেজাল্ট তো হয়ে গেল। এখন বাকি সার্কুলার গুলো খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দিবে, এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। সো খুব দ্রুত তোমরা হয়তো সার্কুলার গুলো পেয়ে যাবা, এবং প্রত্যেকটার আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্টস থাকে, ওই রিকোয়ারমেন্টস গুলোর হচ্ছে তোমাদের ওই সার্কুলারের মধ্যে দিয়ে দিবে। ভাই একটু ধারণা অনেকে, মনে হয় দেওয়া যায় আর কি, হ্যাঁ আমি হ্যাঁ যদি হ্যাঁ, একটু শেয়ার করি ওদের সাথে। ডেফিনেটলি। আচ্ছা, তো তোমরা যেটা বললাম যে যারা অনেকে হয়তো একটু পরে জয়েন করছো, তো তাই আবার একটু বলে দিই যে হ্যাঁ হ্যাঁ। তোমরা তো অলরেডি জানোই যে 10 মার্চ হচ্ছে মেডিকেলের যে ভর্তি পরীক্ষাটা, সেটা একদম শিওর হচ্ছে এখন পর্যন্ত, এটা শিওর কনফার্ম। আর তারপর হচ্ছে 18 মার্চ এমআইএসটির যে ভর্তি পরীক্ষা সেটা হচ্ছে। আর আজকে হচ্ছে সার্কুলারও দিয়ে দিছে, আমাদের উদ্ভাসের পেজ থেকে অলরেডি শেয়ার করা হয়েছে, বা তুমি এমআইএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে যেও দেখতে পারো। জাস্ট গুগলে যে লিখলে হবে এমআইএসটি অ্যাডমিশন সার্কুলার, তুমি পেয়ে যাবা। তো এটা তো গেলো ইঞ্জিনিয়ারিং আর যাদের মেডিকেল টার্গেট এরকম, তোমাদের জন্য হয়তো এই এক্সাম গুলো দেওয়া ইম্পর্টেন্ট হতে পারে রাইট। সামনে। এখন এবার হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, এই দুইটা অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে একটু ভালো একটা গ্যাপ থাকতে পারে। একটা গ্যাপ অলরেডি আসলে আমরা জানি, অলরেডি সেটা বলা হয়ে গেছে যে ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষাটা, স্পেশালি ক ইউনিটেরটা, সেটা হবে হচ্ছে মে মাসের 12 তারিখে। এটা তো হচ্ছে মানে মার্চ মাসে হয়ে যাচ্ছে দুইটা এক্সাম। এরপর মার্চ মাসের পর আসলে ওই যে রমজান মাস চলে আসতেছে, তো এরপর ঈদের বন্ধ মিলে সব মিলে আসলে ওই একটা মোটামুটি ভালো গ্যাপ পাওয়া যাচ্ছে। কিন্তু এটা ওই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ডেটটা 12 মে দিয়ে দিছে, তো ক ইউনিটেরটা সেখান থেকে এটা বোঝাই যাচ্ছে। তো তোমাদের অনেকের আর কি বুয়েট বা সিকের ওয়েট এগুলোর ব্যাপারে জানতে চাচ্ছো, তো আমরা একটা জাস্ট ধারণা দিতে পারি, যেটা যেহেতু হচ্ছে রমজান মাস চলে আসছে, বা হচ্ছে যে তোমার ওভারঅল হচ্ছে এরপর ঈদের বন্ধটা থাকবে, ঈদ উল ফিতরের বন্ধটা থাকবে, আর তাছাড়া তখন বুয়েটে এক্সামও চলবে। সো এর মধ্যে আসলে বুয়েটের পরীক্ষা হওয়ার খুব একটা সম্ভাবনা নাই মে মাসে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। বুয়েটের পরীক্ষাটা তুমি ধরে নিতে পারো মে মাসের এই শেষের দিকে, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সপ্তাহখানেক আগে পরে, এরকম একটা সময় হয়তো বুয়েটের প্রিলিটা হয়ে যেতে পারে। আর বুয়েটের পরে আসলে হচ্ছে সিকের ওয়েটের পরীক্ষাটা হয় নর্মালি, গত কয়েক বছর ধরে আমরা এটাই দেখে আসতেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে মে মাসের পরে হয়তো আমরা ধরে রাখতে পারি জুনের দিকে, জুনের ফার্স্ট উইকে, বা হচ্ছে এরকম কোন একটা টাইমে হয়তো সিকের ওয়েটের পরীক্ষা হতে পারে। আর এরপরে হচ্ছে হুম। বাকি যেই এক্সাম গুলো, স্পেশালি জিএসটি বা কৃষিগুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবগুলোর পরীক্ষায় তুমি ধরতে পারো যে একবার মে মাসের 12 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়ে গেলে, বা বুয়েটের পরীক্ষাটা ওই যে মে মাস বা জুনের ফার্স্ট উইকে হয়ে গেলে, তারপরেই হবে। স্পেশালি জিএসটি গুলো ওরকমটাই হচ্ছে। হওয়ার কথা, কারণ মাঝখানে জি ভাইয়া, বুয়েটের আবার হচ্ছে টার্ম ফাইনালও আছে। জি জি ভাইয়া, ওই জন্যই আর কি সব মিলে আর কি। সো ওই টাইমটাই আর কি মানে ভালো মতো ফাঁকা পাওয়া যায়, পাশাপাশি হচ্ছে ওই যে নতুন একটা সেশনের ক্লাস শুরু করার জন্য ভালো একটা টাইম এটাই। হুম হুম। সো এটাই আর কি, তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখলাম। আবারও বলতেছি যে আমাদের কথাটা একদম নির্দিষ্ট কিছু যা বলছি হুবহু তাই হবে এরকম কিছু না, বাট তোমরা দেখলাম কমেন্টে অনেকেই জানতে চাচ্ছিল, তো যেহেতু রেজাল্ট দিছে এখন স্বাভাবিকভাবে এটাই তোমার বড় একটা জানার বিষয় থাকতে পারে, এই জন্য আর কি একটু শেয়ার করে দিলাম। বাকিটা তো হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট, সার্কুলার একটু নজর রাখার চেষ্টা করবা, আর আমাদের পেজ থেকেও রেগুলার আপডেট দিয়ে দেওয়া হয়, সেখানে একটু যদি তুমি খেয়াল রাখো তাহলে এটা তোমরা রেগুলার জেনে যাবা। জি ভাই। আচ্ছা, ওই প্রশ্ন টশ্ন কিছু আসছে কিনা যেগুলো অ্যান্সার করা দরকার? হ্যাঁ, একটা প্রশ্ন এরকম আসছে অনেক কমন, যেটা হুম। যেহেতু আর কি মানে
গার্জিয়ানদের কথা বিভিন্ন রকম ভাবে যে অন্যকে কি বলবে এরকম কথা তো ভাইয়া বলতেছিলেন, কিন্তু ওদের একটা কমন কনসার্ন কারো কারো দেখলাম যে আমার বাসায় যদি বলে, মানে আমি অন্য হুম, কারো কথা ভাবতেছি না, বাদ দিতেছি, যে ভাই আপনি যা বলতেছেন সেটা আমি বুঝতেছি, কিন্তু বাসায় হুম। কিভাবে বুঝাবো বা নিজের মা বাবাকে কিভাবে বুঝাবো, এই কোয়েশ্চেনটা অনেক কমন দেখলাম। বোঝানোর তো দরকার নেই, তো বললাম তো এটা পজিটিভলি নিবা, এটা এভরিডে মোটিভেশনের সোর্স। যে আম্মা যদি আজকে বকা দেয়, আব্বা যদি বকা দেয়, মনে করবা যে আমার নিশ্চয়ই ভুল হয়েছে, আমার গ্যাপ ছিল, আমার প্রিপারেশন ওয়াজ নট আপ টু দা মার্ক। কাজে এই ঝাড়িটাকে পজিটিভলি নিবা, যে আমার সচেতন হইতে হবে, এটা যে রিমাইন্ড করার একটা কাজ, সেটা আব্বা আম্মা ফ্রিতে করে দিচ্ছে আর কি। এনিথিং এলস? মোটামুটি ভাইয়া এরকমই, মানে সবারই হচ্ছে ওই হতাশার জায়গাটা ছিল। এবং অনেকেই বলছে যে, মানে আপনি যখন বলতেছিলেন যে তোমরা ফাঁকি মারছো কিনা, তো অনেকে অ্যাডমিট করছে যে ভাই আসলে প্রচুর ফাঁকি দিয়েছি, তো এই জন্য হচ্ছে রেজাল্ট অনেকের খারাপ আর কি। হ্যাঁ, এই ধাক্কাটা তো জরুরি ধাক্কা। টেক ইট পজিটিভলি, টেক ইট পজিটিভলি। আর রাতুলের অনেকগুলা কথা বোধহয় ডিসএগ্রি করছিলাম, তো এখন এগ্রি করি যেগুলো সেগুলো বলি একটু। তার মধ্যে অন্যতম এগ্রি হচ্ছে যে, এবং দীপ্র বলছে যে ঠিক আছে বুঝলাম রেজাল্ট খারাপ হয়েছে, আমি হতাশ, ইত্যাদি ইত্যাদি। সো এখন তুমি কি করবা? তুমি কি অতীতকে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবা? যদি চেঞ্জ করার জিনিস ক্ষমতা এখানে না থাকে, তাহলে এইটা নিয়ে তো টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তো এখন তোমাকে আমি লুক ব্যাক করতে বলছি, তোমার ভুলগুলো খুঁজে বের করো, এটার জন্য তোমার গ্যাপ গুলো খুঁজে বের করো, তোমার ইমপ্রুভমেন্টের স্কোপ গুলো খুঁজে বের করো। দেন তুমি সামনে তাকাও যে আমার তো আর এই অপশন নাই যে আমি পড়ালেখা ছেড়ে দিব, নাকি এখন ভাই আমার রেজাল্ট খারাপ হয়েছে তো আমি কি তাহলে পড়ালেখা ছেড়ে দিব কিনা। নিশ্চয়ই এই অপশন নিয়ে কেউ ভাবতেছো না। কারো যদি রেজাল্ট এমন খারাপ হয় যে আরেকবার পরীক্ষা দেওয়া লাগবে, সেটা তো সুস্পষ্ট কি, সেটা আলাদা। বাট যারা এইটুকু বুঝতেছো যে রেজাল্ট এটা যা হয়েছে, এখন কোথাও না কোথাও আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, আমার তো ধারণা অডিয়েন্স যারা তাদের সবার জন্য তো এইটাই অপশন, যে রেজাল্ট আমার খারাপ হয়েছে ওকে, বাট কোথাও না কোথাও আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো সেটাই যদি সত্যি হয়, তাহলে এখন সেই প্রিপারেশনের জন্য নেমে যাও। জাস্ট হচ্ছে যে কেন এটা হলো না, কেন এটা হলো না, এই পোস্টমর্টম করে টাইম নষ্ট করার অ্যাবসলিউটলি এটা ওয়াস্টেজ অফ টাইম। তোমার ভুলগুলো খুঁজে বের করো, সেটা ঠিক আছে, বাট জাস্ট কেন হইলো না হাই হাপিত্তেশ চেস করার মধ্যে আসলে কোনো ফায়দা নাই। তো তোমরা এখন চাইলে সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হবে? স্ট্র্যাটেজিটা এটাই হবে, যেমন ধরো আমাদের প্রোগ্রাম গুলো কিন্তু ওইভাবে ডিজাইন করা, যেমন আমরা দেখো ইঞ্জিনিয়ারিং এর সাথে ব্যাকআপ হিসেবে আমরা কোনটা তোমাদেরকে সাজেস্ট করেছি, ভার্সিটি। কারো যদি এমন হয় যে না ইঞ্জিনিয়ারিং কোনোটাতেই আমার পয়েন্ট আসবে না, তাহলে তুমি ব্যাকআপ হিসেবে, কিন্তু আমরা তখন বলি না যে তাহলে তুমি মেডিকেলের জন্য প্রিপেয়ার হও, বিকজ দ্যাট ইজ নট দ্য রাইট স্ট্র্যাটেজি। তাহলে কি হবে, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা তুমি নিচ্ছ, সেটা তো লস নাই, বিকজ সেটা তো তোমার কন্টিনিউ করাই লাগবে। সাথে ভার্সিটির উপযোগী করে হয়তো কিছু টুইকিং করা লাগবে, সেই কাজটার দিকে তুমি ঝাঁপায় পড়ো। তোমার তো প্রিপারেশন আগেতেই হবে। এখন যারা ধরো মেডিকেল টার্গেট করেছিলে, মেডিকেলে হয়তো পরীক্ষা দেওয়ার মতো পয়েন্ট আসবে না, যদি তুমি এটা মনে করো, হ্যাঁ, আসবে কি আসবে না তুমি তো এখন শিওর না, তাহলে তুমি কি করবা? আমি বলবো আরো বেশি করে পড়ালেখা করবা। বিকজ আসবে কি আসবে না এর জন্য তো এমন না যে তোমার কমপ্লিট সিলেবাস চেঞ্জ হয়ে যাবে। ধরা যাক যে তোমার আর ডিজায়ার্ড পয়েন্ট আসলো না, তাতে কি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব বই তো তোমার পড়তে হবে, এই বইগুলা কি তাহলে বলবে যেহেতু তোমার রেজাল্ট খারাপ হয়েছে তোমার জন্য? তা তো স্মার্ট, এগুলাই পড়তে হবে, বেশি বেশি করেই পড়তে হবে। হয়ে গেছে, তাদের সাথে তোমার তাদের সাথে তোমার কম্পিটিশন করতে হলে তোমাকে হয়তো একটু বেশিই পড়তে হবে, তাই না? তাই যদি সত্যি হয়, তাহলে হচ্ছে তুমি অযথা এখানে টাইম নষ্ট করার, অ্যানালাইসিস করার তো আমি কিছু দেখি না। ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বই তোমার যদি পড়তে হয়, তো কিপ রিডিং ইট, কিপ রিডিং ইট। যদি এমন হয় যে না কিছু দিন পরে গিয়ে বোঝা গেল আমার কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন টার্গেট ছিল, আমার ইঞ্জিনিয়ারিং এর কোনোটাতেই হবে না, আমাকে ভার্সিটির জন্য পড়তে হবে, আবারও মনে করে দেখো, তাতে তোমার সিলেবাস বদলায় যাবে না, বই বদলায় যাবে না, এই বইটাই পড়তে হবে, এই সিলেবাসের পড়াই পড়তে হবে। হয়তো হয়তো একটু প্রেজেন্টেশনের জায়গায় চেঞ্জ হতে পারে, কোথাও হয়তো রিটেন এক্সামের জায়গায় হয়তো এমসিকিউ হবে, দিতে হবে। তার জন্য তো ব্যাপক কোনো পরিবর্তন না, ওই টপিকটাই তোমার পড়তে হবে, ওই অঙ্কগুলাই তোমার করতে হবে। কাজে এইটা যেহেতু সত্য, এই জিনিসটা ভালো মতো মাথায় ঢুকাও। তো এর জন্য এই অ্যানালাইসিস করে টাইম নষ্ট করা ইজ কমপ্লিটলি ওয়াস্টেজ অফ টাইম। তো তোমাকে এখন যেহেতু আগাইতেই হবে, ভর্তি পরীক্ষা দিতেই হবে, এই সিলেবাসে দিতে হবে, এই বইগুলাই পড়তে হবে, সো কিপ রিডিং ইট। ভাইয়া একটা কোশ্চেন এসছে, মানে কোশ্চেনটা হচ্ছে অনেক বড়, আমি জিসটা জাস্ট বলি যে হয়তো একজনের
ইনাফ নাম্বার আসেনি বলে ও মেবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ও ধারণা করছে যে ও হয়তো পরীক্ষা দিতে পারবে না, বাট ওর হুম, হচ্ছে হয়তো অনেক দিনের স্বপ্ন ছিল বা টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং এ পড়বে। সো ও হুম। এখন অন্য কোনো লাইনে যদি যায় বা ইঞ্জিনিয়ারিং পড়তে না পারে, ওর হচ্ছে সারা জীবন এই ক্ষেত্রটা বয়ে বেড়াতে হবে যে ও মানে পছন্দের জিনিসটা পড়তে পারলো না, বা হচ্ছে সবসময় একটা কম্প্রোমাইজের মধ্যে থাকতে হবে। সো এইটাও কিভাবে ডিল করবে, এই রকম একটা জিনিস জানতে চাইছি। ইঞ্জিনিয়ারিং তো খুব খুব পছন্দের জিনিস, তুমি বুঝলা কেমনে? তুমি কি আরেকবার ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলছো? এগুলা অ্যাকচুয়ালি হলো ভুয়া কথাবার্তা। এগুলা হচ্ছে তুমি চারপাশে শুনছো, উইশফুল থিঙ্কিং। হ্যাঁ, যে এটা পড়লে এটা হয়, সেটা পড়লে এটা হয়, সো তুমি ভেবে নিছো এটা আমার খুব পছন্দের জিনিস। তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ো নাই এখনো, তুমি জানলা কেমনে এটা তোমার পছন্দের? হ্যাঁ, তুমি বলতে পারো ভাই অমুক সাবজেক্ট আমার পছন্দের, ম্যাথ আমার পছন্দের, সো ম্যাথ কি খালি ইঞ্জিনিয়ারিং এ পড়ায়? পিওর ম্যাথ ডিপার্টমেন্টে তো খালি ম্যাথই পড়ায়, তাই না? তুমি কি বায়োলজি বা মানে পড়ছো, ধরো মেডিকেলে বায়োলজি পড়ায়, ওয়েল ঠিক আছে, তুমি ডাক্তার হইতে পারলা না, বাট তোমার খুব পছন্দ ডাক্তারি, তো তুমি পড়ে দেখো না, তুমি বায়োলজি পড়ে দেখছো, তো বায়োলজি তুমি ভালো লাগে, তো পিওর বায়োলজিতেও তুমি পড়তে পারো, সো ইউ হ্যাভ স্কোপস। এটা একটা ভুয়া কথা যে ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং অনেক পছন্দের জিনিস ছিল। পছন্দের না, তুমি পছন্দ পড়ালেখা ওয়াইজ না, হুম। তুমি হয়তো মনে করছো যে এটা হইলে ডিসিপ্লিনটা। খুব কুল হয়, এটা হইলে সে এরকম হয় সেরকম হয়। এগেইন তুমি যদি ওইটাই মনে করো যে না, আমার ইঞ্জিনিয়ারিংই পড়তে হবে, বা এটা আপনি যাই বলেন না কেন এইটাই আমার পছন্দ, ওয়েল তুমি তার লাগলে প্রাইভেটে পড়ো। তুমি যদি মনে করো আমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই, আমার পাবলিকে হবে না, ওয়েল ঠিক আছে, তাহলে প্রাইভেটে পড়ো। তাই না? প্রাইভেটে পড়ে ভালো কিছু করা যাবে না, কে বলছে? প্রাইভেটে পড়ে তো এখন তুমি দেখো না যে ইভেন প্রাইভেট ভার্সিটি গুলো অনেকগুলোতে তো আমাদের ওয়েটকে ইভেন কম্পিটিশনে হারাই দিচ্ছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, তাই না? নিয়মিত ওরা ভালো করতেছে। নট নেসেসারিলি প্রাইভেটের সবাই ভালো করতেছে, আবার এটা তো সত্যি না যে পাবলিকের সবাই ভালো করতেছে। প্রাইভেট থেকেও অনেক ভালো করতেছে, পাবলিক থেকেও অনেক ভালো করতেছে। বাট এই জন্য কিন্তু আমি বলবো না যে ভাই তাহলে আমার বোধহয় এখনই হবে না, ওয়েল আমি তাহলে পাবলিকের জন্য এত প্রিপারেশন দরকার নাই, প্রাইভেটে তো আর অত বড় পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। ওইটা কিন্তু আবার ওয়াইজ না, কারণ হচ্ছে তোমার লাইফের আলটিমেট সাকসেস বলো, তোমার যে অ্যাচিভমেন্ট বলো, সেটার যোগফল হবে তোমার এফোর্টের সমানুপাতিক। ফলে যে এফোর্ট এই মুহূর্তে মনে হবে কাজে লাগবে না, বাট ভবিষ্যতে তুমি আরেক জায়গায় গিয়ে ডাউন খাবা, বুঝবা যে তোমার এই যে এফোর্টের ঘাটতি, ওইটার রেজাল্ট তোমার 10 বছর পরে পোহাইতে হবে। এই জন্য বলবো আমার এফোর্টে কোনো ঘাটতি দেওয়ার সুযোগ নাই। হয়তো তোমার যদি নিয়তি হয়ে থাকে তোমার প্রাইভেটে পড়তে হবে, ইটস ওকে, অ্যাকসেপ্ট ইট, বাট সেই জন্য তোমার এফোর্ট ঢিলা করে দেওয়ার, এফোর্ট কমায় দেওয়ার এইটার কোনোই সুযোগ নাই। সেখানে তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট এফোর্ট সবসময় দিতে পারতে হবে, সেটার অ্যাটিটিউড রাখতে হবে, রেজাল্ট যেটা আসুক আগে যেতে হবে। দীপ্রর চোখে যদি কোনো উল্লেখযোগ্য প্রশ্ন থাকে, দীপ্র মেনশন করতে পারো, আমি কয়েকটা একটু রিপ্লাই দিচ্ছি। ওকে, আর যদি মানে বিশেষ কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে ওভারঅল সাম আপ করি, অলরেডি 1 ঘন্টা Sure, হয়ে ভাই। গেছে। ওভারঅল সাম আপ যেটা করব সেটা হচ্ছে যে অলরেডি যে পয়েন্ট গুলো বলছি ওগুলো তো আর নতুন করে বলার কিছু নাই। স্টিল আমি 3 নাম্বার যে লম্বা সময় নিয়ে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে অন্যকে দেখায় দিব, এটাকে লাইফের পারপাস বানানো একটা কমপ্লিটলি ভুল সিদ্ধান্ত। তুমি তোমার লাইফকে ভ্যালুয়েবল বানানোর জন্য এফোর্ট দাও, সেটার জন্য একটা ড্রিম দেখো, সেটার জন্য দূরবর্তী একটা স্বপ্ন বানাও, সেই ভ্যালুটা অর্জন করার জন্য তুমি রাস্তায় নামো, সেটার জন্য অসংখ্য রাস্তা আছে, অসংখ্য অল্টারনেটিভ আছে। পাথ নিয়ে অবসেসড হওয়ার কিছু নাই। বি অবসেসড অ্যাবাউট ইউর গোল অ্যান্ড ড্রিম, যেটা একটা ভ্যালুয়েবল ইম্প্যাক্ট তৈরি করবে পৃথিবীর মধ্যে। তো এটাকে সামনে রেখে আগাও, তাহলে তোমাদের লাইফটা অনেক ইজি হবে, অনেক ইম্প্যাক্টফুল হবে এবং অনেক মিনিংফুল হবে। তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি শেয়ার করলাম। ইউ ক্যান এগ্রি অর ইউ ক্যান ডিসএগ্রি। সো লাইফে আপস এন্ড ডাউনস থাকবে, মানুষের দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস দ্য ইনসিডেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্স মেক করে দেয়। সো এইখানেই দেখো তোমাদের মধ্যে কেউ কেউ রেজাল্ট খারাপ করেছো যে এটাকে এমন নেগেটিভ দৃষ্টিতে নিলা এবং এমন হতাশার মধ্যে ডুবে গেলা যে এই খারাপ রেজাল্টটাই তার ভবিষ্যৎ আরো খারাপের জন্য দায়ী, আরো ফেলিউরের জন্য দায়ী। আবার এই রেজাল্টটাই কারোর জন্য হইতে পারে একদম স্টেপিং স্টোন, লাইক এই রেজাল্ট, খারাপ রেজাল্ট তোমাকে এমন ধাক্কা দিচ্ছে যেটাকে তুমি পজিটিভলি নিছো, যেখান থেকে তুমি তোমার ভুলগুলোকে কারেকশনের জন্য তুমি একটা স্কোপ তৈরি করছো, এন্ড তুমি সেটাকে পুঁজি করে তুমি তোমার এফোর্ট বাড়াই দিয়ে তুমি লাইফে অনেক ভালো কিছু করলা। খেয়াল করো তাহলে সেম ঘটনা কিন্তু সেম, ফলে ঘটনা অ্যাকচুয়ালি তোমার ভবিষ্যৎকে ডিকটেট করে না, তোমার দৃষ্টিভঙ্গি ঘটনার প্রতি, তোমার যে দৃষ্টিভঙ্গি, এইটা অ্যাকচুয়ালি ডিফারেন্স মেক করে দেয়। কাজে এটা শুধু আমার কথা না, সারা পৃথিবীতে সাকসেস নিয়ে যারা কাজ করেছেন তাদের সবারই ধরো এই কথাটা তুমি কমন ভাবে পাবা, সবাই তোমাকে বলবে যে পজিটিভ অ্যাটিটিউড রাখার জন্য। হোয়াট এভার হ্যাপেন্স, সেটার প্রতি তুমি নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখলে তো আর ঘটনা বদলে যাবে না,
বরং সেটা তোমাকে আরো ডুবাই দিবে, আরো হতাশায় নিমজ্জিত করে দিবে। বাট তুমি যদি ওইটার প্রতি পজিটিভ অ্যাটিটিউড রাখো, পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখো, সেখান থেকে পজিটিভ এনার্জি গেইন করো, তাহলে সেইটা বরং তোমার লাইফকে সামনে আগায় দিবে। কাজেই আমি বলবো, রেজাল্ট যেটাই হয়েছে না কেন, সেটার প্রতি পজিটিভ অ্যাটিটিউড রেখে এনার্জি গেইন করে লাইফকে সামনে আগায় নাও। তো আর বিশেষ কিছু বলার নাই। তো আমি তোমাদের সবার জন্য দোয়া করি, তোমাদের জীবন সাকসেসফুল হোক, আহ, তোমাদের জীবন ইম্প্যাক্টফুল হোক, তোমাদের জীবন অর্থবহ হোক, এবং তোমরা সবাই সবার জন্য দোয়া করবা, সবার ভালোর জন্য। তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো টেনে নিয়ে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাইকো। সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ যারা যারা এতক্ষণ ছিলা লাইভটা দেখছো। হোপফুলি তোমাদের লাইফে একটু হলেও আজকের যে সিচুয়েশন সেখানে কিছুটা হলেও ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে আমাদের যেই ডিসকাশনটা সেটা। আর হচ্ছে তোমরা যারা মনে করো, আবার একটু বলে দিচ্ছি যে হ্যাঁ এই কথাটা তোমার জন্য হেল্পফুল হয়েছে, তোমার কোনো ফ্রেন্ডেরও সেই ব্যাপারটা জানা দরকার, হয়তো আজকে রেজাল্টের এই মুহূর্তে সে এই লাইফটা অ্যাটেন্ড করার মতো অবস্থায় ছিল না বা হচ্ছে শুনে নাই, কিন্তু তোমার মনে হয়েছে যে তারও শোনা দরকার, এই লাইফটা কিন্তু আমাদের ফেসবুক পেজে রেকর্ডেড অবস্থা থেকে যাবে। পাশাপাশি আমাদের উদ্ভাসন মেশের যে ইউটিউব চ্যানেল, সেখানে হচ্ছে এটা আপলোড দিয়ে দেওয়া হবে। সো তোমরা কিন্তু তাদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারো। চাইলে হচ্ছে ওই যে যে পার্টটা তোমার শুনে মনে হয়েছে যে হ্যাঁ এই কথাটাই তো ওকে শোনানো দরকার, সেই অংশের পার্টটাও কিন্তু তুমি বলতে পারো যে হ্যাঁ এত মিনিট থেকে দেখলে এই কথাটা কাজে দিবে। হোপফুলি আমরা দেখলাম যে তোমাদের রেসপন্স বা ফিডব্যাক অনেক ভালো। একটু হলেও তোমাদের হয়তো যদি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট সাকসেস। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর তোমাদের সামনের যে জার্নি, যেটা বলতেছিলাম আমরা বারবার, যে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে ভালো একটা রেজাল্ট করা বা নিজের পছন্দের কোনো একটা ইউনিভার্সিটি, পছন্দের কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারা, সেটাই তো আলটিমেট গোল। সো সেটার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।